আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লাইভে এসেছি। আমার সাথে আ যুক্ত আছেন আ ৫ জন অতিথি। এদের মধ্যে ৩ জন আছেন, আপনারা জানেন যে কথিত বিডিআর বিদ্রোহের নামে যে বিডিআরের অফিসারদেরকে ভারতীয় ইন্ধনে এবং আওয়ামী লীগের যোগসাজশে হত্যা করা হয়েছিল, তাদের সেই দায়ভার বাংলাদেশের আ যারা রক্ষা করে বাংলাদেশের সীমান্তের রক্ষী, এই স্বাধীনতা, সার্বভৌমত্ব যারা দিনরাত পরিশ্রম করে রক্ষা করে থাকে, সেই বিডিআর জওয়ানদের উপরে তার দায় চাপানো হয়েছিল এবং তাদেরকে আজকে ১৫ বছর, ১৬ বছর ধরে অ্যা কোনো কারণ ছাড়াই জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। এমনকি তারা যেই মামলাগুলো করেছে, সেই মামলাগুলোর সাজাও যদি হিসেব করা হয়, সেই সাজার মেয়াদও শেষ হয়ে গিয়েছে। তারপরেও তাদেরকে এখনো ছাড়া হচ্ছে না। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আছেন সেই মামলার আ আসামি পক্ষের আইনজীবী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। সাংবাদিক ইলিয়াস হোসেনের গুরুত্বপূর্ণ একটা লাইভ। এই লাইভটা মিস করলে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। সো বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে অবশ্যই আপনারা ফার্স্ট ক্লাস দেখবেন। কথা না বলে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লাইভে এসেছি। আমার সাথে যুক্ত আছেন আ ৫ জন অতিথি। এদের মধ্যে ৩ জন আছেন, আপনারা জানেন যে কথিত বিডিআর বিদ্রোহের নামে যে বিডিআরের অফিসারদেরকে ভারতীয় ইন্ধনে এবং আওয়ামী লীগের যোগসাজশে হত্যা করা হয়েছিল, তাদের সেই দায়ভার বাংলাদেশের আ যারা রক্ষা করে বাংলাদেশের সীমান্তের রক্ষী, এই স্বাধীনতা, সার্বভৌমত্ব যারা দিনরাত পরিশ্রম করে রক্ষা করে থাকে, সেই বিডিআর জওয়ানদের উপরে তার দায় চাপানো হয়েছিল এবং তাদেরকে আজকে ১৫ বছর, ১৬ বছর ধরে অ্যা কোনো কারণ ছাড়াই জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। এমনকি তারা যেই মামলাগুলো করেছে, সেই মামলাগুলোর সাজাও যদি হিসেব করা হয়, সেই সাজার মেয়াদও শেষ হয়ে গিয়েছে। তারপরেও তাদেরকে এখনো ছাড়া হচ্ছে না। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আছেন সেই মামলার আ আসামি পক্ষের আইনজীবী যিনি, তারপরে আ পরিবারের সদস্যরা। আমার সাথে নিউ ইয়র্ক থেকে যুক্ত আছেন একজন অ্যাটর্নি। আ তো আমরা সরাসরি ১ম এ আমি মনে করি যে আমাদের যে আইনজীবী আছেন অ্যাডভোকেট জনাব আমিনুল ইসলাম। আমি মনে হয় উনার কাছ থেকে যদি নাকি বক্তব্যটা শুনি, তাহলে আপনাদের সবার বোঝার জন্য পরিস মা অ একটু সুবিধা হবে যে আসলে ঘটনাটা কি হচ্ছে। এখানে এরই মধ্যে আমিনুল ইসলাম, আপনি নিশ্চয়ই আমার চাইতে এটা ভালো জানেন। তারপরে আমি প্রশ্নটা করি যে এখন পর্যন্ত আ যে ২ টি মামলা হয়েছে, এই ২ টি মামলার মধ্যে ১ম মামলার আ যারা ১০ বছর যাদের সাজা হয়েছিল, সেই ১০ বছর তো আরো ৫ বছর আগেই মেয়াদ শেষ হয়েছে। সেই মেয়াদ পূর্ণ করার পরেও তাদেরকে এখনো পর্যন্ত কেন ছাড়া হচ্ছে না? এবং বিস্তারিত এই মামলার আমি মনে হয় শুরুর বিবরণটা একটু আপনি শুরু করেন। জি, ইলিয়াস ভাই আমাকে শোনা যাচ্ছে? জি, শুনছি। জি, আপনি বলুন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যারা আমার সাথে আজকে আলোচকবৃন্দ আছেন সবাইকে এবং আমাদেরকে যারা শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসেছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে আমাদের বর্তমান সরকারও ভাবছেন যে এইটির প্রকৃত বিচার হয়েছে কিনা আদৌ, বা এর পিছনে প্রকৃত মাস্টারমাইন্ড কারা ছিল। এবং আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা, উনি পরিষ্কার করেই বলছেন যে তখনকার সময়ে যে সেনাবাহিনীর যে একটা ইনকোয়ারি কমিটি হয়েছিল তার তিনি অন্যতম সদস্য ছিলেন, কিন্তু সেই ইনকোয়ারিটা তিনি পরিপূর্ণ করে যেতে পারেন নাই। এবং এটাও আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে, এবং এটা আমরা ব্যক্তিগতভাবেও জানি যে তাকে সেই ইনকোয়ারি রিপোর্ট যাতে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ না পায় সেই জন্য কিন্তু তাদের ইনকোয়ারিটা মাঝপথে আটকে দেওয়া হয়েছিল। তাতেই বোঝা যাচ্ছে যে এই মামলাটির প্রকৃত অর্থে সঠিক তদন্ত হয়েছে কিনা এবং সঠিক বিচারটা হয়েছে কিনা। এই মামলাটি দেখেন আপনার গত ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি ২০০৯ সালে এই ঘটনাটি ঘটেছে পিলখানার অভ্যন্তরে। এই ঘটনার একটু প্রেক্ষাপট যদি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, ২০০৯ সালের ২৪শে ফেব্রুয়ারি একটি বড়খানা অনুষ্ঠান ছিল পিলখানার ভিতরে, এবং পরের দিন দরবার অনুষ্ঠানের বিষয় ছিল ২৫ তারিখে।
সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ধানমন্ডি অঞ্চলের যে তৎকালীন এমপি ফজলেনুর তাপস তারা ওইটাতে আমন্ত্রিত ছিলেন। 24শে ফেব্রুয়ারি বড়খানায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফজলেনুর তাপস তারা কিন্তু বড়খানায় অংশগ্রহণ করেছেন এবং পরের দিন তারা দরবারে অংশগ্রহণ করার জন্য তাদের শিডিউল ছিল। কিন্তু রহস্যজনকভাবে তারা 24 তারিখে বড়খানায় অংশগ্রহণ করলেও পরের দিন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল দরবার 25 তারিখে, সেখানে ফজলুর তাপস কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা সেই দরবারে অ্যাটেন্ড করে নাই। তার আগে একটু আপনাদেরকে বলি, এই বিষয়ে বিডিআরদের একটা দাবি দেওয়া ছিল। সেখানে আপনারা জানেন যে এর অনেক আগে থেকে পিলখানার অভ্যন্তরে পোস্টারিং হচ্ছিল। ইভেন দেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আপনার ফার্মগেট অঞ্চলে বা অন্যান্য জায়গায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর যে সাহারা খাতুনের বাসভবনের পাশাপাশি সেখানে কিন্তু অনেক পোস্টারিং, তাদের দাবি দেওয়া নিয়ে পোস্টারিং ছিল। বিডিআররা ফজলুর তাপসের সাথে তারা বিভিন্ন সময় মিটিং করেছে। শেখ সেলিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাথে তারা মিটিং করেছে এবং এই নির্বাচনের আগে ফজলুর তাপসের সাথে তাদের অনেকবার বৈঠক হয়েছে এবং তাদের মাধ্যম ছিল ওই পিলখানাটার যে ওয়ার্ডে, সেই ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, তাদের মাধ্যমে তাদের সাথে সরকারের সাথে, তৎকালীন সরকারের ব্যক্তিবর্গের সাথে তাদের যোগাযোগ হচ্ছিল। কথা, এই বিষয়গুলো সরকার পূর্ব থেকে জানতেন এবং সেখানে পিলখানার ভিতরে RS ইউনিট, রাইফেল সিকিউরিটি ইউনিট নামে একটা ইউনিট আছে, যেটা সিকিউরিটিটা তারা মেনটেন করেন DGF এর পাশাপাশি। সেই RS ইউনিটের মেজর সমপর্যায়ের ব্যক্তিদের নিয়ে তারা একটা কমিটি গঠন করেছিলেন এই বিষয়গুলো দেখবার জন্য। কিন্তু 24 তারিখের আগেই কিন্তু এই বিষয়গুলো সরকারের গোয়েন্দা সংস্থার কাছে, RS ইউনিটের কাছে, গভর্নমেন্ট সমস্ত কিছু বিষয়গুলো তারা অবহিত ছিলেন। এটা আমি বলছি অন রেকর্ড। আমি এভিডেন্স থেকে, কেস থেকে আমি যেগুলো পেয়েছি আমি সেভাবে বলছি। এগুলি কোনোটাই আমার আসলে ব্যক্তিগত বিষয় না, আমি রেকর্ড থেকে যা পেয়েছি সেইভাবে বলছি। তারপরে যে কথাটা আমি একটু আগে বললাম যে 24 তারিখে যখন তাদের বড়খানার অনুষ্ঠান ছিল, সেখানে প্রধানমন্ত্রী অ্যাটেন্ড করেছে, ফজলুর তাপস অ্যাটেন্ড করেছে। 25 তারিখে দরবার হবে, সেখানে তারা যাবেন, কিন্তু তারা যাননি। এবং সেটি হচ্ছে যে তারা সিকিউরিটি রিজন দেখিয়ে তারা দরবারে অ্যাটেন্ড করেননি। এতে আমরা এভিডেন্স থেকে অনেক তথ্য পেয়েছি, আমরা জেরা করেছি, অনেক সাক্ষীকে, আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দদেরকে আমরা জেরা করেছি, 45 জন আর্মি অফিসারকে আমরা জেরা করেছি। সেখান থেকে ফজলুর তাপস, জাহাঙ্গীর কবির নানক, আজম, তাদের প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে জেরা করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, কামরুল ইসলাম, তাদের কাছ থেকে জেরার মধ্য দিয়ে আমি যে তথ্য পেয়েছি, সেই তথ্য থেকে খুব পরিষ্কার করে বোঝা যায় যে তারা অনেক আগে থেকে এই বিষয়গুলো তারা জানতেন, এরকম একটা ইনসিডেন্ট হতে পারে। কিন্তু তারা এই বিষয়ে কোনো রকমের কোনো সিকিউরিটি মেজার যেটা নেওয়ার বিষয় তারা কিন্তু নেননি। আমরা এটাও পেয়েছি যে, আপনি শুনে অবাক হবেন, আমি আসলে এরকম কোনো প্ল্যাটফর্ম পাইনি যে বিডিআর বিষয়গুলো নিয়ে আসলে কেউ আমাদের কথা শুনবে। আমাদের তৎকালীন মিডিয়াও আমাদের এই কথাগুলো কখনোই আমাদেরকে ডেকে শোনেন নাই, কিংবা আমাদের এই বক্তব্যগুলো আমরা কোথাও ওইভাবে বলতে সুযোগ পাইনি। আজকে আপনার মাধ্যমে আমি সুযোগ পেয়েছি, আপনাকে আন্তরিক ধন্যবাদ। একটা বিষয় দেখেন, আমি বিশেষ করে যখন এই মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, যিনি আওয়ামী লীগের নমিনেশন প্রার্থী ছিলেন এবং তাকে পরবর্তীতে চাকরিতে রিইনস্টেট করে তাকে দিয়ে ইনভেস্টিগেশনটা করানো হয়েছে, আমি তারকে জেরার মধ্য দিয়ে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেখানে হচ্ছে যে এই পিলখানার ভিতরে র্যাবের পোশাক পাওয়া গেছে, র্যাব যে হেলমেট ব্যবহার করেছে, যেটা বিডিআর ব্যবহার করতেন না, সেই হেলমেট পাওয়া গেছে। র্যাব যে
সরি বিডিআর যে অস্ত্র ব্যবহার করতেন না, সেই অস্ত্রগুলো পিলখানার ভিতরে পাওয়া গেছে। আমরা কালো গাড়ির অস্তিত্ব পেয়েছি। সেগুলি আমরা তদন্তকারী কর্মকর্তার জেরার মধ্য দিয়ে আমরা কিন্তু এগুলি আমরা প্রকাশ পেয়েছে। আরো এমন কিছু তথ্য পাওয়া গেছে যে সেখানে আমরা খুব পরিষ্কার করে আমরা পেয়েছি যে সেখানে বহিরাগতদের প্রবেশাধিকার হয়েছে। বহিরাগতরা সেখানে ঢুকেছে, বের হয়েছে। এরকম তথ্য আমরা এভিডেন্স থেকে নিয়েছি। আমরা জেরার মধ্য দিয়ে সাক্ষীদের মুখ থেকে আমরা পেয়েছি। তো যাই হোক, সেইভাবে 25 এবং 26 ফেব্রুয়ারিতে যখন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো, তার পরিপ্রেক্ষিতে 2টি মামলা হলো। একটি মামলা করা হলো বিস্ফোরক দ্রব্য আইনে, আরেকটি মামলা করা হলো 302 অর্থাৎ হত্যাকাণ্ডের জন্য। 2টি মামলা একত্রে চার্জশিট হলো। চার্জশিট হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলাটি আপনার একটি অস্থায়ী আদালত, যেটা আমরা বকশীবাজার একটি অস্থায়ী আদালতে বিচার কার্য শুরু হয় এবং 2টি গেজেট প্রজ্ঞাপনে বলা হয় যে 2টি মামলা একত্রে বিচার হবে এবং একত্রে নিষ্পত্তি হবে। কিন্তু দুর্ভাগ্যজনক যে তৎকালীন প্রসিকিউশন একটা মামলার বিচার কার্য তারা 2010 সালে শুরু করলো। একটা মামলায় তারা সাক্ষ্য প্রমাণ হাজির করলো, কিন্তু আরেকটা মামলায় তাদের বিচার কার্য বন্ধ করে রাখলো। আমরা অনেক চেষ্টা করেও 2টি মামলা একত্রে বিচার কার্য শুরু করতে পারিনি, কিংবা আমাদের কোনো আবেদন সেখানে তখন তারা গ্রহণ করেনি। এবং এটা আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আমি বহুবার সেই বিষয়গুলো আমি মিডিয়ার সামনে প্রকাশ করেছি, বলেছি, কিন্তু সেটা আমি গ্রহণযোগ্য হয় নাই। এমনকি আমি এই বিষয়গুলো নিয়ে আমি অনারেবল হাইকোর্ট ডিভিশনে একাধিকবার গিয়েছি, কিন্তু সেখানে আমি কোনো ইভেন দেন বিডিআর এর মামলা নিলে হাইকোর্ট ডিভিশন সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে তৎকালীন সময়। এই বিডিআর এর মামলা যখন বিচার কার্য 14 সালে যখন নির্বাচন হবে, ঠিক তার প্রাক্কালে খুব তড়িঘড়ি করে একজন আজ্ঞাবহ বিচারককে দিয়ে তখন একটা রায় ঘোষণা করা হয়। সেখানে 256 জনের 10 বছরের সাজা দেওয়া হয়, 278 জনকে বেকসুর খালাস দেওয়া হয়, আর বাকি মানুষগুলোকে যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার প্রেক্ষিতে আমরা হাইকোর্ট ডিভিশনে আপিল দায়ের করি, যাদের যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হয় বা 10 বছর হয়। সেটি 2010 সালে হাইকোর্ট ডিভিশনে সেখানে আবার রায় ঘোষিত হয় এবং যে রায়ে তাদের সাজা বহাল থাকে তাদের বিরুদ্ধে আবার আমরা আপিল ফাইল করি, যেটা মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন আছে। কিন্তু ইতোমধ্যে যে 278 জন মানুষ যারা বেকসুর খালাস পেয়েছিল নিম্ন আদালত থেকে, এবং 256 জন যারা 10 বছরের সাজা হয়েছিল, যাদের সাজাটা ইতোমধ্যে শেষ হয়ে গেছে, সেন্টেন্স সার্ভড আউট হয়ে গেছে, এই সর্বসাকুল্যে আপনার 278 জন বা 256 জন মিলিয়ে যে সংখ্যাটি দাঁড়ায়, এই মানুষগুলো কিন্তু এখন মুক্তির অপেক্ষায়। এবং তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে এই পর্যন্ত যে 270 জন সাক্ষী হয়েছে, কেউ কিন্তু কোনো বিস্ফোরক তারা ব্যবহার করেছে বা তাদের কাস্টডি থেকে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে, এরকম কিন্তু একটা অভিযোগও আসে নাই। তাহলে পরে যে মানুষগুলো আগে মুক্তি পেয়েছে, যাদের সাজাটা শেষ হয়ে গেছে, তাদেরকে তো আপনি যাদের সাক্ষী নেওয়া হয়েছে, সাক্ষীদের ভেতরে কি কেউ অভিযোগ করেছে যে এরা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করেছে? একজনেও না। যারা অন্তত পক্ষে আমি এইটুকুন বলতে পারি, যারা খালাস পেয়েছিল আগে, যাদের সাজাটা শেষ হয়ে গেছে, এরকম আমি চ্যালেঞ্জ করে বললাম, একজন মানুষের বিরুদ্ধেও বলা হয়নি যে তাদের বাসায় কিংবা তাদের কাস্টডিতে কিংবা তাদের হাতে কোনো বিস্ফোরক পাওয়া গেছে কিংবা তারা কোনো তারা বিস্ফোরণ ঘটিয়েছেন, এরকম কোনো অভিযোগে আসে নাই। ওই যে হত্যা মামলায় যেরকম সাক্ষী, ওরকম করে তারা সাক্ষী দিচ্ছেন। বিস্ফোরকের যেরকম করে সাক্ষী দেওয়া উচিত বা যে অভিযোগটা আনা উচিত, সেরকম কোনো অভিযোগে আসে নাই। অথচ তাদের পক্ষে আমরা যখন জামিনের আবেদন করি, কোর্ট এটা রিজেক্ট করেন। এরকম রিজেকশনের বিরুদ্ধে আমরা একাধিকবার মহামান্য হাইকোর্ট বিভাগে গিয়েছি। এটা আমাদের এখানে শাকিলরা আছেন, ও প্রত্যক্ষভাবে জড়িত থাকে। আমরা একাধিকবার গিয়েছি, সে প্রত্যক্ষভাবে দেখেছেন এগুলো। আমরা অন্তত পক্ষে 5টি বেঞ্চে আমরা এই আবেদনগুলো নিয়ে আমরা ঘুরেছি। কোনো বেঞ্চ আমাদের এই মামলাগুলো শুনতে আগ্রহ প্রকাশ করেন নাই তৎকালীন সময়ে।
এবং আমরা অবশেষে বাধ্য হয়ে একেবারেই কোথাও কোনো বিচার না পেয়ে আমরা কিন্তু আমরা আর জামিনের আবেদনও করছিলাম না এতদিন, যা আসলে এই জামিনের আবেদন থেকে শুনতেই চাচ্ছে না। বিডিআর এর নাম শুনলে কেউ আবেদনই নিতে চাচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে এখন পর্যন্ত এটি আছে। এবং তবে গত 5ই আগস্টের এই চেঞ্জ ওভারের পরে আমরা আমরা মনে করলাম যে এখন একটা আইনের শাসন কায়েম হয়েছে এবং আমরা হয়তো আমরা ন্যায় বিচার পাবো, এরকম একটি প্রত্যাশার জায়গা থেকে আমরা যারা অন্তত খালাস পেয়েছে অথবা যাদের সাজাটা শেষ হয়ে গেছে, এই মানুষগুলোকে আমরা বাছাই করে তাদের পক্ষে আমরা একটা জামিনের আবেদন করেছি। গত তারিখে আদালত পাবলিক প্রসিকিউটর নিয়োগ হয় নাই, সেই কারণে তিনি শুনতে অপারগতা প্রকাশ করেছেন এবং যৌক্তিক কারণে আমরাও সেটি সমর্থন দিয়েছি। এবং আগামী 7 তারিখে এই জামিনের আবেদনগুলি শুনানির জন্য আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালকে আমাদের পিপি নিয়োগ হয়েছেন এবং আমি অত্যন্ত আমি মনে করি যে যারা এখানে আমিনুল ভাই একটা বিষয় আমার এখানে জানার যে মানে এই যে পিপি নিয়োগ হইতে এত দেরি হলো, যেমন গত 7 তারিখে যে ইয়েটা ছিল, শুনানিটা ছিল, মানে তার আগেই কি সরকার কি জানতো না যে একটা শুনানি আছে, এখানে পিপি নিয়োগ না হলে শুনানিটা হবে না? এটা কি সরকারের মানে গাফলতি, না কেন হয় নাই কেন তার আগ পর্যন্ত পিপি নিয়োগ? সেটা তো আসলে এই বিষয়টা আমার পক্ষে উত্তর দেওয়া মোটেই আমি পারবো বলে মনে হয় না। কারণ হচ্ছে যে সরকারের উচিত ছিল, কারণ এরকম একটি সেন্সিটিভ মামলা। এর মধ্যে কিন্তু এই সরকার 5ই আগস্টের পরে অন্তত পক্ষে 3টা তারিখ গেছে এবং 3টে তারিখেই কিন্তু পিপি নিয়োগ না হওয়ার কারণে আমরা শুনানি করতে ব্যর্থ হয়েছি। তো এইটি আমরা মিডিয়ার মাধ্যমেও কিন্তু আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি। ইভেন দেন আমি ব্যক্তিগতভাবে মহানগর দায়রা জজ মহোদয়ের সাথে আমি কিন্তু ব্যক্তিগতভাবে দেখা করে তার কাছে আমাদের এই দাবিটা আমি পেশ করেছি যে আপনি সরকারের কাছে অন্তত এই কথাটা বলেন যে আপনি পিপি নিয়োগ না হলে পরে আপনি মামলাটা বিচার কার্য করতে পারছেন না, সেটা আপনি সরকারের কাছে বলেন। আমি যতটুকু জানি আজকে শাকিল এখানে আছেন বা অন্যরা যারা আছে তারাও ব্যক্তিগতভাবে আমার জানা মতে তারা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে তারা দেখা করেছেন। তো যাই হোক, অবশেষে এখন হয়েছে, এখন হয়তো 7 তারিখে আশা করছি। এই গেল বছর ধরে এটার পেছনে আপনার বয়স কত ছিল শাকিল ভাই আপনি? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি সুবেদার আব্দুর রশিদের ছেলে শাকিল। আপনার তখন বয়সটা কত ছিল শাকিল ভাই, আপনার আব্বু যখন জেলে যায়? মাত্র মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলাম আমি, 2009 সালে মাধ্যমিক পরীক্ষা চলতেছিল আমার। আচ্ছা, মানে কি অবস্থা কি? আপনি তো সবারই এই যারা এখন পর্যন্ত জেলখানায় আছেন তাদের একজন প্রতিনিধি হিসেবেই কাজ করছেন বলা চলে, আইনগত কিংবা মিডিয়ার বিভিন্ন ইয়ে। আচ্ছা, আপনাদের সব শেষ একটা ছিল, যে শুনানিটা ছিল সেদিন কোর্টের সামনে আপনাদের মোটামুটি একটা গ্যাদারিং ছিল। মানে বাংলাদেশের গণমাধ্যম কি আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল? তারা এই সংবাদটার ক্ষেত্রে কতটুকু উপস্থিতি দেখিয়েছে? বা কোর্টের যেই পিপি নিয়োগ সংক্রান্ত যেটা, বা এই যে আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুল সাহেব আছেন যিনি সারা জীবন আমাদের জন্য কাজ করেছেন, 5 তারিখের পরে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই সব মিলিয়ে মানে আপনি এই সরকারের প্রতি, যে সরকারের কাছে আপনি আমাদের আমিনুল ইসলাম যেটা বলছিলেন যে এই সরকারের কাছে আপনাদের প্রত্যাশা অনেক, 5 তারিখের পর থেকে সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে কিনা? সত্যি বলতে কি 5 তারিখের পরে আমাদের আমিনুল স্যার যেটা বলতেছিলেন যে আমরা একটা সময় এটা আশা ছেড়ে দিয়েছিলাম, ঠিক সবাই আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। তারপরে 5 তারিখের পর আমরা সবাই আশা দেখতেছিলাম এবং সত্যি বলতে কি এই 22 তারিখের আগে আমরা 3টা কোর্ট আমরা ঘুরেছি যেখানে আমরা পিপি নিয়োগ হয় নাই। আমার কাছে মনে হয় যে এই সেন্সিটিভ মামলাটার বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার দরকার ছিল, বাট আমরা বিভিন্ন জায়গাতে ঘুরতেছি এই বিষয়টা নিয়ে, কিন্তু যত দ্রুত শুরু হওয়া দরকার ছিল সেটা পাই নাই। ইভেন আমি এখন যখন কথা বলতেছি, একটি কথা না বললেই নয়, গত 22 তারিখে আমরা জামিন আবেদন করেছিলাম, সেদিন শুনানির সময়কাল ছিল, তার আগেও একটা ডেট ছিল। এই 22 তারিখে জামিন শুনানির পরে আজকে যখন আমরা কথা বলতেছি তখন গতকালকে আমাদের একজন বিডিআর আঙ্কেল হাবিলদার রফিক আঙ্কেল যিনি মারা গেছেন, তিনি খালাসপ্রাপ্ত ছিলেন। আসলে বলতে আমি সেদিন 22 তারিখে একটা কথা বলতেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা সহ
এই সরকারের বিভিন্ন পর্যায়ে যারা আছেন তাদের কাছে একটা আবেদন করেছিলাম যে আর একটি মৃত্যুও যেন জেলখানায় কারো না হয়। কিন্তু খুবই অবাক করার বিষয়, গতকালকে একজন আঙ্কেলকে মৃত্যুবরণ করতে হলো যিনি খালাস পেয়েছেন। আমার বাবাও খালাস প্রাপ্ত। আমার বাবা 67 বছর বয়স। গত শুক্রবার আমি তাকে দেখা করতে গেছিলাম। তিনি অনেকটা মানে বিমর্ষ। তিনি ডায়াবেটিক্স এর পেশেন্ট। তার চোখে দেখতে পায় না এখন, হাঁটু ভেঙে গেছে, হাঁটু বসতে পারে না ঠিক মতো। এই ব্যক্তিটা আজকে যদি মৃত্যু হয়, এই দায়ভার কে নিবে? আমি 2013 সালে খালাস পাইছি আমার আব্বু। এই যে একটা মানুষকে আটকে রাখা হয়েছে, এই দায়ভারটা কে নিবে? আমরা যদি এই বর্তমান ছাত্র জনতার বিপ্লবের সরকার, যারা আমরা মনে করতেছি যে আইনের সুশাসন ফিরে আসছে, আইনের সুশাসন আমরা পাবো, তাদের কাছে যদি না পাই তাহলে আর কার কাছে পাবো, কার কাছে যাব? এতগুলো মানুষ, 5 শতাধিক বিডিআর সদস্য যারা এই যে জেলখানায় প্রহর গুনতেছে এবং নিরপরাধ বিডিআর সদস্যদের উপর যে মামলাটা চাপিয়ে দেওয়া হয়েছে তৎকালীন সরকারের একটা নীল নকশার ছক হিসেবে, যে আমাদের বিডিআর সদস্যদের উপর, বিডিআর জনদের উপর যে মামলাটা চাপিয়ে দেওয়া হয়েছে, আমি মনে করি চাপিয়ে দেওয়া হয়েছে, এটা বিডিআর বিদ্রোহ ছিল না, এটা একটা হত্যাকাণ্ড ছিল। এই হত্যাকাণ্ডে যাদের নেপথ্যে ছিল তাদেরকে আনা হোক, বিচার আওতায় আনা হোক আমরা চাই। এবং আমি চাই আগামী 7 তারিখে আমাদের যে কোর্ট আছে, আমাদের যে শুনানি আছে, সেদিন আমরা যেন কোনোভাবেই অবিচারের শিকার আমরা যেন ন্যায় বিচারের পাই এবং আমরা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যেন আমাদের বাবাদের ভাই বা যার যে আত্মীয় স্বজন আছে নিরপরাধ বিডিআর সদস্য যারা খালাস প্রাপ্ত এবং বিভিন্ন মেয়াদে সাজা শেষ হয়ে গেছে, তাদের অন্তত আগে জামিনের ব্যবস্থা করা হয়। আমি আরেকটি মৃত্যু দেখতে চাই না। যদি মৃত্যু হয়, আমাদের সবাইকে নিয়ে চলে যান জেলে। আমরা ফ্যামিলি মেম্বাররা নির্যাতিত। আমরা বাইরে মুখ কথা বলতে গেলে আমাদেরকে জিজ্ঞেস করে তোমার বাবা কি করে, আমি বলতে পারি না, লজ্জায় বলতে পারি না। কিন্তু আমার বাবা কি বিদ্রোহ করেছিল? আমার বাবা কি যাবজ্জীবন হয়েছে বা কোনো রায় হয়েছে তার বিরুদ্ধে? সে তো খালাস প্রাপ্ত। সে তো শাকিল, আমার তো আসলে পরিবারের কেউ না, তো আপনার জায়গা থেকে বলাটা মুশকিল। আমি আপনাকে বলে রাখি যে আপনি গর্ব করে পরিচয় দিবেন। আপনার বাবারা এই দেশের গর্বিত সন্তান, তারা হচ্ছে এই দেশপ্রেমিক। তাদেরকে ফাঁসানো হয়েছে মানে তারাই আসলে প্যাট্রিয়ট এবং তারাই এই দেশকে বাঁচাতে চেয়েছে, সীমান্ত রক্ষা করতে চেয়েছে, যে কারণেই তারা আজকে জেলে। এবং যেই সেনাবাহিনীর অফিসাররা ওই ঘটনার পরপর সেনাবাহিনীর এই তদন্ত থেকে শুরু করে আমাদের আমিনুল ইসলাম ভাই যে আকন্দের কথা বললেন, এরা হচ্ছে দেশদ্রোহী, যে কারণে তারা লজ্জা পাবে। জাহাঙ্গীর কবির নানকরা আজকে পলাতক, আজকে তারা শুধু পরিচয় দেয় না, তারা মুখ দেখাতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা। যাই হোক, আপনার লজ্জা পাওয়ার কিছু নাই। সেলিম ভাই, আপনার কাছে আসবো, তার আগে আমি আরো 2 জন বিডিআর পরিবারের সদস্য আছেন। রেবা, আপনাকে দিয়ে শুরু করি। রেবা, আপনি কি শুনছেন? আচ্ছা, জি, শারমিন আক্তার বিথি, আপনি বলুন আপনার কে আছেন এবং কি অবস্থায় আছেন আপনার বাবা? আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি, জি, জি। আমার নাম শারমিন আক্তার বিথি। আমার বাবা মোহাম্মদ সিরাজুল ইসলাম। উনি তৎকালীন বিডিআর এ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন। উনিও বর্তমানে শাকিল ভাইয়ের বাবার মতোই খালাস প্রাপ্ত, কিন্তু বিস্ফোরক মামলায় আটক আছেন। আচ্ছা, তো মানে কি অবস্থা? আমরা একটু ঘটনাটার ভিতরটা শুনতে চাচ্ছি যে আপনার পরিবার এখন কিভাবে চলছে? আপনার বাবার সাথে সবশেষ কবে দেখা হয়েছে? উনি ভেতরে কিরকম আছেন? সব মিলে আপনার পরিবারের বর্ণনাটা একটু। আমার আমার পরিবারের অবস্থা যদি বলতে যাই, আসলে আমরা তো খুব মধ্যবিত্ত পরিবার। বিডিআর এ যারা চাকরি করেন তারা সবাই খুব মধ্যবিত্ত। আমার বাবা ছিল একমাত্র আর্নিং মেম্বার আমাদের ফ্যামিলিতে। তো আমার বাবার কোনো দোষ নাই, এটা আমি খুব গর্ব করে বলতে পারি। শাকিল ভাই হয়তোবা লজ্জা পায়, আমি লজ্জা পাই না, কারণ আমার বাবার কোনো দোষ নাই। উনি আমাকে পুরো ঘটনার বর্ণনা দিয়েছিলেন, আমাদেরকে বলেছিলেন যে ভিতরে কি হচ্ছিল আমরা জানি না। উনি একজন আর্মি অফিসার, মেডিকেল অফিসারকে উনি সেভ করছিলেন। উনি একজন আর্মি ডক্টরকে সেভ করেছিলেন। ওনার নাম হচ্ছে কর্নেল ইয়াসমিন। আমি জানি না যে কর্নেল ইয়াসমিন আমার লাইফটা দেখছে কিনা, আমি জানি না। আমার বাবার প্রতি তার একটা সফট কর্নার সেই সময় ছিল। আমার বাবার প্রতি তার একটা দায়বদ্ধতা ছিল। আর্মি অফিসারদের প্রেশারের কারণে বা যে কোনো কারণে উনি সেই দায়টা উনি দিতে পারে নাই, বা উনি বলতে পারে নাই যে আমি আসলে তোমার বাবার পাশে আছি। কিন্তু উনি বলেছিলেন আমাদেরকে যে তোমার বাবার কারণে আজকে আমি বেঁচে আছি। ওনার নাম হচ্ছে কর্নেল ইয়াসমিন। উনি তৎকালীন সময়ে একজন ডক্টর ছিলেন। আর আমার বাবাকে একেবারেই মানে
বিনা দোষে বাবাকে জেলে নেওয়া হয়েছে একদম শেষ মুহূর্তে, যেদিন বিজিবির পোশাক দেওয়া হবে তার আগের দিন আমার বাবা জেলে গেছে। আমার বাবা বলতেছিল যে আমি জানি না আমি পোশাকটা পরতে পারবো কিনা, কারণ আমাকে অনেক সাক্ষীর জন্য প্রেসার দেওয়া হইতেছে, অনেকগুলো সাক্ষী দেওয়ার জন্য, অনেকগুলো লোকের যাদের কাউকেই আমি চিনি না। তো ঠিক যেদিন পোশাক দিবে তার আগের দিন আমার বাবাকে সিআইডি অফিসে নিয়ে টর্চার করা হয়, তাকে মানে 164-এ তাকে তার জবানবন্দি নেওয়া হয় এবং সম্পূর্ণ, এবং আমার বাবাকে বলা হয় যে আপনি এখানে জবানবন্দি দেন তাহলে আপনার জন্য ভালো হবে। আমার বয়স, আমি তখন উচ্চ মাধ্যমিকের ছাত্রী, আমি উচ্চ মাধ্যমিকে পড়ি, আমাদের পক্ষে বোঝা সম্ভব না কোনটা ভালো কোনটা খারাপ সেই মুহূর্তে। ওনারা বলতেছিল 164-এ জবানবন্দি দিলে আমার বাবার জন্য ভালো হবে। আমার বাবা সেটাই বলল যে এটা কে বলেছিল? আপনারা সরাসরি এখন নাম বলেন, এখন তো সেই বাংলাদেশ না, আপনি না, সরাসরি তৎকালীন সময়ে ডিবি কর্মকর্তারা আমার বাবাকে বলেছিলেন যে 164-এ যদি আপনি জবানবন্দি দেন এটা আপনার জন্য ভালো হবে। আমার বাবা আইনের 164 এর জবানবন্দি কি মানে স্বীকারোক্তি যে ওনারা স্বীকারোক্তি যে আমি বিদ্রোহ করেছি, আমি বিদ্রোহে জড়িত, আমি বিদ্রোহ করেছি। তো এই বিষয়টা তৎকালীন সময়ে আমার বাবা বা আমরা তো আসলে কখনো জেলখানা দেখিনি, সত্য কথা যেটা, আমার পরিবারের কেউ কখনো জেলখানায় যায়নি বা আমরা জেলের পরিচয় বা আইন সংক্রান্ত বিষয়গুলো আমরা জানি না, কেউ ডিল করতে পারেনি। আর ফ্যামিলির অবস্থা যদি বলি, বাবা আর্নিং মেম্বার একমাত্র। বাবা জেলে চলে যাওয়ার পর আমি তার পরপরই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে চান্স পেয়েছিলাম 2010-11 সেশনে। আসলে লেখাপড়া করতে পারিনি, পার্ট টাইম জবই করেছি, মানে কোনোভাবে লেখাপড়া করছি, কোনো একটা সুপার শপে চাকরি করছি, টিউশন করছি, যে গভীর রাতে বাসায় ফিরতেছি, ফ্যামিলি সাপোর্ট। এখন এইভাবে তো আসলে একটা ফ্যামিলি কি, আমার লাইফটাই পুরো শেষ হয়ে গেছে, আমার জীবনটাই পুরো শেষ হয়ে গেছে। আমার জীবনটা অন্যরকম হতে পারতো না, আমার জীবনটা শেষ হয়ে গেছে। এখন আমাদের বাকি সদস্য, আমার যে দুটো ভাই আছে, ওরাও মানে আমাদের মোদ্দা কথা হচ্ছে আমরা খুব অল্প বয়সে পরিবারের হাল ধরে ফেলছি। বাবা মার সাপোর্ট দেওয়া, বাবাকে সাপোর্ট দেওয়া, পরিবারকে সাপোর্ট দেওয়া, এটা আসলে অবর্ণনীয় কষ্ট। আমি আসলে কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি কখনো কাউকে বলে বোঝাতে পারবো না। আমি জানি না। আর 5 আগস্টের পরে আমরা খুব আশা নিয়ে, আমি নিজেই খুব আশা নিয়ে, হাসনাত ভাই, তারপরে সার্জিস ভাই, ওনাদের কাছে আমি খুব আশা নিয়ে যাচ্ছিলাম যে ভাই আমাদের এই বিষয়টা নিয়ে, বা আইন মন্ত্রণালয়ে আইন সচিবের সাথে বা উপদেষ্টাদের সাথে আমরা যদি একটু দেখা করে যদি কোনোভাবে বিষয়টাকে অগ্রসর করা যেত। আমার কাছে মনে হয় কেউই আমাদের সাহায্য করে নাই, কেউ না। আমি যদি বলি মানে আমিনুল আঙ্কেল এখানে আছে, আমিনুল স্যার উনি এখানে আছে, উনিও আমাদের সহায়তা করে নাই, উনিও আমাদের সেভাবে হেল্প করে নাই। উকিল হতে পারে, উনি বলতে পারে, কিন্তু উনি আমাদের সহায়তা করে নাই, এটা আমি জোর গলায় বলতে পারি। কেন করে নাই আমি জানি না, উনি তো আমাদের চাইতে বেশি অ্যাক্টিভ থাকার কথা ছিল, কিন্তু উনি আমাদের সহায়তা করে নাই। আমাদের ফারুক সাহেব যে উকিল আছেন, উনি বারবার শুধু বলে পিপি নিয়োগ হয়ে গেছে, পিপি নিয়োগ হয়ে গেছে, 5,000 টাকা দিয়ে যান, পিপি নিয়োগ হয়ে গেছে। আমরা টাকার পর টাকাই দিতেছি, টাকার পর টাকাই দিতেছি, পিপি নিয়োগও হয় না আর পিপি নিয়োগ হয় না, কিন্তু গ্রুপে মেসেজ আছে, উকিলের গ্রুপে মেসেজ আছে যে পিপি নিয়োগ হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে এটা কি কারণে ওনারা করলো? 5 আগস্টের পরে তো আরো জোরদার হওয়ার কথা ছিল বিষয়টা, আমাদের পক্ষে তো আরো কথা বলার কথা ছিল, কিন্তু ওনার তো এইসব কথা, এগুলো তো করার কথা ছিল না। ওনারা তো আরো বিষয় আমাদের পাশে আরো বেশি শক্তভাবে জোরালো ভাবে দাঁড়ানোর কথা ছিল। আমার মনে হয় যে এই মুহূর্তে ওনারা আমাদের সাথে যদি আরো জোরালো ভাবে আসে, আমাদের মানে পিপি নিয়োগের বিষয়টা সমাধান হয়েছে, 7 তারিখে যদি ওনারা আরো শক্তভাবে আমাদের পাশে দাঁড়ায় তাহলে হয়তোবা আমরা জামিন পেতে পারি। কারণ আমাদের বাবাদের তো হত্যা মামলায় খালাস হয়ে গেছে, এখন বিস্ফোরক মামলা আছে, ওইটা যদি মামলা চলমান থাকে তবু জামিন পাওয়ার তো একটা রাইট আছে। যদি তারপরে রায় ঘোষণা করলে যা হবে, অথবা পুনঃ তদন্ত করলে যদি আবার তদন্ত করবে, কিন্তু রায় ঘোষণা করার আগে তো জামিন পাওয়ার একটা রাইট আছে। অন্তত সেই দিকে সরকারকে যদি কিছুটা মুভ করানো যায়, উকিলরা যদি সেই ব্যাপারে কাজ করে, আমার মনে হয় এটাই ভালো হবে, মানে এটা আমাদের জন্য অনেক উপকার হবে। জি, প্রিয় দর্শক, আপনাদেরকে একটু বোঝার স্বার্থে বলে রাখি যে ওনারা সরকার যে কৌশলটা নিয়েছিল সেই কৌশলটা হচ্ছে এরই মধ্যে কিন্তু অনেক বিডিআর এর সদস্য তারা কিন্তু আপনার এই জেলখানার ভেতরে মারা গিয়েছে।
অনেক পরিবারের সাথে কথা বলে জানা গিয়েছে তাদেরকে আসলে মারাই হয়েছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই তাদের বয়স ৬০ ঊর্ধ্ব, কারো ৬৫, ৬৭ এই বয়সের মানুষগুলোর হার্টের সমস্যা থাকে, কিডনিতে সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, নানান সমস্যার কারণে তারা যখন বলেন যে তাদের হসপিটালে নিয়ে যেতে হবে, তখন যেই কাজটা হয় সেটা হচ্ছে যে হসপিটালে নিয়ে যাওয়া হয় না। এবং গণমাধ্যমে যখন খবরটা আসে সেই খবরে বলা হয় আমার সাথে এখানে কয়েকজন পরিবারের বলি, তাদেরকে বলা হয় যে লাশ হাসপাতালে নেওয়া হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় তার মারা যায়। আসলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মারা যায় না। আমি যে কটা পরিবারের সাথে কথা বলেছি সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। মারা গিয়েছে, মারা যাওয়ার পরে হসপিটালে নিয়েছে, সেখানে দেখানো হয়েছে যে চিকিৎসক বলেছে যে উনি মারা গিয়েছেন। এই অবস্থায় হয়েছে। অতএব সরকারের একটা একদম সুনির্দিষ্ট কৌশল ছিল যে তাদেরকে হত্যা মামলায় যারা খালাস পেয়েছে তারা তো আসলে বিস্ফোরক দ্রব্যের এই মামলায় তারা কিভাবে সাজাপ্রাপ্ত হবে? প্রশ্নই আসে না। কারণ বিস্ফোরক দ্রব্য দিয়েই তো তারা মারবে। অতএব যেহেতু সেই মামলাতে তারা খালাস পেয়েছে, অতএব পরের মামলাতেও খালাস পাবে এটা সরকারও জানে। যে কারণেই তাদের এই সাক্ষ্য নেয়া, তারপরে মামলার ধীর গতি, এরপরে সেই মামলাটা করাও হয়েছে পরে। এই জিনিসগুলো করে তারপরে সরকার তাদেরকে আটকে রাখতে চেয়েছে। যাই হোক, আমরা রেবার কাছ থেকে শুনে আসি। শুনে এসে তারপর আবার একটু আইনজীবীদের কাছে যাব। রেবা, আপনি বলুন আপনার পরিবারের অবস্থা কি? কিভাবে চলছে সংসার? বাবার সাথে সবশেষ দেখা হয়েছে। আপনার বাবা কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। পরিবারের কথা বলতে গেলে আর কি বলবো, পরিবার বলতে এখন প্রায় শেষের দিকে, এটা প্রত্যেকটা পরিবারের লোকই বুঝতে পারতেছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আপনি বলুন, আপনার শুনছি পরিষ্কার। আমি যখন আমার বাবা অ্যারেস্ট হয় তো তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো তখন আমার স্পষ্ট এখনো মনে আছে যে আমি স্কুলে যাব, সেই মুহূর্তে আমাদের বাসায় ফোন ছিল না, তো আমার চাচাতো ভাইয়ের ফোন ছিল, তো তাকে ফোন দিয়ে শুধু বললো যে বাসায় নিয়ে যাও। সে কথা বলতেছে, আমার এটা এখনো মনে আছে কি বলছে, আমি সেটাই আপনাদেরকে জানাইতে যাচ্ছি। উনি তখন বলল যে দেখো আমার এখানে বিডিআর দের মধ্যে একটা ঝামেলা চলতেছে, তো এখানে যে গোলাগুলি হচ্ছে আমি রাইফেল ইউজ করতে পারি, বাট আমার কাছে কিন্তু কোনো রাইফেল নাই এই মুহূর্তে। আমাকে যদি এই মুহূর্তে সামনে থেকে কেউ গুলি করে বা পিছন থেকে গুলি করে আমি কিন্তু তার কোনো ফিডব্যাক দিতে পারবো না, তার কারণ আমার কাছে কোনো প্রকার রাইফেল নাই। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি এখানে খালি হাতে একটা ওয়ালের পাশে যেভাবে হোক নিজেকে বাঁচানোর জন্য দাঁড়ায় আছি। তো দোয়া করো এখান থেকে আমার যেন আমি জীবিত বের হইতে পারি। এখন বাকিটা আল্লাহ ভরসা, আমি এখান থেকে আমার লাশও বের হইতে পারে। এই কথাটা আমার একদম স্পষ্ট মনে আছে। তাহলে আমার প্রশ্ন হলো যে আমার বাবা যদি এই কথাটা বলার পরেও আজ পর্যন্ত এতদিন ধরে যে মানে পড়ে আছে, তার ৬৭ বছর বয়স, সে অসুস্থ, তার হার্টের সমস্যা, তার জেলখানায় 2018 সালে সে ওখানে পড়ে গিয়ে তার হাঁটু ফেটে গেছিল, সে পঙ্গু হাসপাতালে এসে অপারেশন করাইছে। এতবার যে ডাক্তার দেখানোর জন্য আমরা এত রিকোয়েস্ট করছি বা এত চেষ্টা করছি, তাকে আমরা একবারও ডাক্তারের কাছে নিয়ে আসতে পারি নাই। তার ডেইলি তাকে 90 থেকে 100 টাকার মতো করে ওষুধ খেতে হয়, মানে সে না চলার মতোই একটা লোক এখন। তো এইভাবে যে এই লোকগুলোকে এইভাবে ধরে 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 এইভাবে দিন পার করাচ্ছে, তো আমরা এর মানে সঠিক বিচারটা কি পাবো? আমাদের তো প্রত্যেকটা পরিবারই শেষ। আমার মা আছে, আমার একটা ভাই আছে, আমার ভাই কিছুই করে না, আমার ভাবি কোন রকম একটা প্রজেক্টে চাকরি করে, সেই দিয়ে আমাদের সংসার চলতেছে, বা যেমনি চলুক চলতেছে, কিন্তু এইভাবে তো আর কতদিন? আমার এখন একটা রিকোয়েস্ট, সেটা হলো আমাদের যে উকিল সাহেব আছে তার কাছে আমার মানে সর্বোচ্চ মানে আশা, আমার কথা, আমার হাজবেন্ডকে উনি চেনে, ও সবুজ, তো সে প্রায় তার কাছে যায়, তার সাথে দেখা হয়। তো তার কাছেই আমার রিকোয়েস্ট, আপনি যথেষ্ট চেষ্টা করেন, মনে করেন যে আমরা আপনার মানে মেয়ে হিসেবে আমি বলতেছি, আপনার কাছে আমার একদম হাত জোর করে আমি রিকোয়েস্ট করতেছি, আপনি এই ব্যাপারটা নিয়ে ভাবেন। অত্যন্ত আমাদের মানে বাবাদের ভাইদের একটু যেভাবে হোক আমাদেরকে বের করে দেন, এভাবে আর জীবন চলে না। আমার জীবনে আমার বাবা 16 বছর নাই, এই 16টা বছর আমি আর কখনোই ফিরে পাবো না। আমি সেই ক্লাস 9 থেকে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয়েছে, কিন্তু আমি আজ পর্যন্ত আমার সন্তানকে আমার বাবার যে হাতটা আমি ধরাবো এটাও কিন্তু আমি পারি না। আমি যতবার জেলখানায় যাই তার সাথে দেখা করার জন্য, সে তখনই বলে যে মা তুমি আসিও না, তোমাকে দেখলে আমি ঘুমাইতে পারি না,
তুমি আমার সাথে দেখা করতে আসিও না। তো আমাদের উকিল সাহেবের কাছে আমার সর্বোচ্চ চাওয়া যে আপনি যেভাবে হোক এই জিনিসটাকে একটু দেখবেন এবং তাদের জামিনের একটা সুব্যবস্থা করার চেষ্টা করবেন। এবং সরকারের কাছেও আমার এটা আবেদন, আমাদের কথায় এর আগে কেউ শোনে নাই, কখনোই না, কোনোভাবেই না। আমরা অনেকের কাছে যাওয়ার চেষ্টা করছি, কেউ কখনোই শোনে নাই। তো সরকারের কাছেও আমাদের এই সর্বোচ্চ আশা যে আমরা এই 7 তারিখে ইনশাআল্লাহ জামিন পাবো এবং তারা আমাদেরকে এই ব্যাপারে অবশ্যই সহযোগিতা করবে। প্রিয় আসিফ আর নজরুল যে এবং আমাদের উকিল ছিল সরকারের সেজন্য আমিনুল স্যার ছিল, তাকেও অনেক অনেক ধন্যবাদ এবং বাকি যে সময়টা আমাদের দরকার থাকে উনি যেন আমাদের পাশে থাকে। জি জি প্রিয় আসিফ নজরুল, আপনি এই ভিডিও দেখছেন কিনা বা দেখবেন কিনা জানি না। আসিফ নজরুলকে কেউ একজন এই আজকের এই লাইভের কথাগুলো তার কানে পৌঁছায় দিয়েন যে 3.5 মাস হয়েছে আসিফ নজরুল রবীন্দ্র কাছারি দেখতে সিরাজগঞ্জে যাওয়ার সময় পেয়েছে। আইন মন্ত্রণালয়ের কোনো একটা জায়গায় তার এক কথিত তার রিলেটিভ, আমরা যতটুকু খবর পেয়েছি তার গার্লফ্রেন্ড, তাকে ঢুকানোর জন্য তিনি নানানভাবে সেখানে এক প্রকার যুদ্ধ করেছেন অনেকের সাথে। নাম বললে অনেকের চাকরি থাকবে না, তো নাম আর আজকে বললাম না। উনি এই শিল্পকলা একাডেমির ডিজি বসিয়েছেন ওনার শাশুড়ি শাওনের পছন্দ মতো, অনেক কিছু করছেন। এই সরকার হাসপাতালে গিয়ে যারা এই আন্দোলনে আহত হয়েছে তাদের চিকিৎসা দেওয়ার সুযোগ পাচ্ছে না। এখনো অনেক আলেম জেলে আছে, তাদেরকে বের করার জন্য আইনি কোনো সহায়তা দেওয়ার সুযোগ পাচ্ছে না। বিডিআরের বিদ্রোহের নামে যাদেরকে আপনারা শুনলেন, আমার আর কিছু বলার দরকার নাই। এই দেশবাসীর কাছে বিচার দিলাম যে 3 মাস সময় হয়েছে। এই আপনাদের লাস্ট ইয়েটা কবে ছিল শাকিল ভাই, ওই যে শুনানিটা? 22 অক্টোবর। 22 অক্টোবর। 22 অক্টোবর মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ 2 মাসের বেশি, 2.5 মাস সময় পেয়েছে এই সরকার। একজন পিপি নিয়োগ করতে পারে নাই। আমার প্রশ্ন সরকারের কাছে, আপনারাও কি শেখ হাসিনার মতো এই বিডিআর এর সদস্যদেরকে জেলখানায় মারতে চান কিনা? যদি না চান তাহলে 7 তারিখের পরে কোনো নাটক দেখতে চাই না। যদি পরিস্থিতি এরকম হয় তাহলে এই বিডিআর এর পরিবারের কিন্তু ওদের আর নিজেদের বেঁচে থাকার কোনো ইচ্ছাও নাই। আমি যাদের সাথে কথা বলেছি, এরা এখন যেকোনো কিছু করতে রাজি। যদি মনে করেন যে এদের সাথে যুদ্ধ করবেন তাহলে এরা রাস্তায় গিয়ে নামবে, আপনাদের ইয়ের সামনে গিয়ে দাঁড়ায় থাকবে কাফনের কাপড় পরে, তারপরে গুলি করেন, এদেরকে মেরে ফেলেন। 7 তারিখে সরকারের কাছে অনুরোধ যেন ন্যায় বিচার পায়। সেলিম ভাই, আপনি শুনছিলেন যে এই যে আমিনুল ভাইয়ের কাছে একটা কথা জিজ্ঞেস করি আমি। আসসালামু আলাইকুম আমিনুল ভাই, আমিও একজন অ্যাটর্নি, আমি ল প্র্যাকটিস করি এখান থেকে গত 32 ইয়ার্স আমেরিকায়। সো এখন ধরেন পিপি নাই, কিন্তু কোর্টও গভর্নমেন্ট রিপ্রেজেন্টেড হোক বা না হোক, কোর্ট তো এটা শুনানি করতে পারে এবং অ্যাকশন নিতে পারে। ইটস নট এসেনশিয়াল। এক্ষেত্রে আমি একটা কথা বলি আপনাদের, যেহেতু এই যে ফ্যামিলির এই যে হৃদয় বিদারক কথা আমরা শুনছি, এতে কোনো হিউম্যান বিং নাই যে সে অ্যাফেক্টেড না হয়ে পড়ে। এই তোমাদের পরে আমার সিম্প্যাথি, এবং বিশ্বাস করো আর না করো, তোমাদের রক্তক্ষরণ আমাদেরও হচ্ছে। এই 3টে ইন্ডিভিজুয়াল যারা বিডিআর এর ফ্যামিলির ইয়ে করা, তো তোমাদের পরে আমার সমবেদনা রইল এবং আই উইশ দ্য বেস্ট। এই সব ফ্যামিলি নিয়ে আপনি কোর্টে দাঁড়ান না কেন? আবেদন চান, দরকার এদের কাফনের কাপড় পরে নিয়ে কোর্টে ঢুকাই দেন, কোনো কথাবার্তা বলেন। এখানে একটা কথা আপনাকে জানায় রাখি, দর্শকদেরও জানা দরকার এই কথাটা। সেটা হচ্ছে ওনারা এই যে শেষ যে কথা বললো, যে 17 তারিখের যেটা বললো, জানেন আপনি ওনারা সেখানে গিয়েছিলেন। আমি বাংলা এডিশন নামে একটা অনলাইন পোর্টাল খুলেছি, সেটার ইউটিউব ফেসবুক পেজে এখনো ওইভাবে রিচ হয় নাই। আমার এখান থেকে আমি লোক পাঠিয়েছিলাম, জিজ্ঞেস করেন উনাদের এই প্রোগ্রামটা কাভার করার জন্য কেউ যায় নাই। এমনকি আমি নাম বললাম না, সমন্বয়কদের 2-1জনকে বলা হয়েছিল, তারা কথা দিয়েছিলেন সেদিন যাবেন, তারা যেতে পারেন না, এটা তারা গুরুত্বপূর্ণ মনে করেন নাই। এখন ভাই ওই ক্ষেত্রে কথা বলি, কেউ যায় নাই, তার কারণটা কি জানেন? আপনি আর আমি একটা সেগমেন্ট করেছিলাম, কতগুলো কথা বলছিলাম, মনে আছে আপনাদের? যে প্রফেশনাল অর্গানাইজেশন গুলোতে রাজনীতি ঢুকেছে। সাংবাদিক হলো বিএনপি সাংবাদিক, সাংবাদিক হলো আওয়ামী সাংবাদিক, সাংবাদিকতার জন্য কোনো সাংবাদিক নাই। লয়ারদের ক্ষেত্রেও তাই আছে।
লয়ার প্রফেশনাল ইন্টিগ্রিটির জন্য, রুল অফ ল প্রমোট করার জন্য কোনো লয়ারদের কোনো সংগঠন নাই। লয়ারদের আছে আওয়ামী আইনজীবী সমিতি, লয়ারদের আছে জাতীয়তাবাদী আইনজীবী সমিতি। সুতরাং রুল অফ ল, লয়ারদের প্রফেশনাল ইন্টিগ্রিটি প্রমোট করার জন্য, আইনের শাসন কায়েম করার জন্য কোনো লয়ারদের কোনো সংগঠন নাই, এবং সেই সংগঠনগুলো অত্যন্ত সাইলেন্ট। যারা এইসব, যেমন বার কাউন্সিল আছে, কিন্তু বার কাউন্সিলের লিডাররা সমস্তই অন্য রাজনৈতিক দলের নেতা। সুতরাং তারা আইনের শাসনের দিকে তাদের কোনো খেয়াল নাই। পদ পদবি কিভাবে পায়, সুযোগ সুবিধা কিভাবে পায়, সেইটার দিকেই ব্যস্ত। সরি ভাই আমার এই কথাটা বলার জন্য, কিন্তু ইট অ্যাপিয়ার্স দ্যাট ওয়ে। আমি যদি আমিনুল ভাইয়ের ওইখানে হইতাম, আমি 800 ফ্যামিলি নিয়ে মার্চ করাইতাম কোর্টরুমের ভিতরে। জাজ দেখুক, একটা প্রেশার তো হোক। এ দেশে তো আইনের শাসন নাই ভাই, এই প্রেশারেই কাজ হয়। আর একটা কথা আমি বলি, তোমরা 800 ফ্যামিলি 850 ফ্যামিলি নিয়ে এই অনশন করো, দরকার হয় স্টেজ ধর্মঘট করো প্রেস ক্লাবের সামনে, সেক্রেটারিয়েটের সামনে, সুপ্রিম কোর্টের চারিপাশে একটা প্রেশার দাও। আমি যদি বাংলাদেশে থাকতাম তা আই উইল ফাইলে, আমি জানি আমিনুল ভাই বলবে, আমি আমার রিট আমার বাংলাদেশে তো আমার প্র্যাকটিস খুবই লিমিটেড, এবং করিও নাই তেমন কিছু, এই স্পোরাডিক দুটো একটা কেস এইখান থেকে করা ছাড়া। রিট পিটিশন আর্টিকেল 102 আন্ডারে যেহেতু ওভারওয়েলমিং এভিডেন্স এখন সারফেসড হচ্ছে বিভিন্ন লোকের ইন্টারভিউ দিয়ে, ওয়েদার এ রিট পিটিশন is possible to force the government to form an independent inquiry commission. সুপ্রিম কোর্টে ওনাদের যে ডেথ সেন্টেন্সের এগেইনস্টে মামলা আছে, আমি জানি না বাংলাদেশের ক্রিমিনাল পর্যবেক্ষণ ভাবে কনস্টিটিউশনাল আন্ডারে বোধহয় ফর দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস এটা সম্ভব যে টু রিমান্ড দিস কেস ব্যাক ফর এ ফার্দার ইনকোয়ারি অ্যান্ড এ নিউ ট্রায়াল। যেহেতু প্রলংড এই 19 বছর ধরে এই ফ্যামিলির আত্মীয় স্বজন গুলা জেলে আটকাছে, কোন ইট শুড শক দ্য কনসিয়েন্স অফ দ্য কোর্ট, এবং জাতির কনসিয়েন্স তো ইয়েই আছে, তাদের অ্যাটলিস্ট জামিনে বের করে দেওয়া হোক, তারপরে ইনকোয়ারি চলুক আর ইয়ে চলুক। আই থিঙ্ক এখন রাইট সময়। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেশার অন দ্য গভর্নমেন্ট। সাংবাদিকতার দিক থেকে বিভিন্ন দিক দিয়ে দেখছি অনলাইনে ডেলি এইসব নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু এই ফ্যামিলি গুলোর অ্যাক্টিভ হইতে হবে। এই বিথি, শাকিল আর এই মেয়ের নামটা ভুলে গেলাম, তো তোমরা একটা নেতৃত্ব নাও, তোমরা সব ফ্যামিলি মিলে লেগে থাকো, প্রেস ক্লাব, সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, প্রেশার ক্রিয়েট করতে থাকো। প্রেশার ছাড়া বাংলাদেশে কোনো কাজ হয় না। তার কারণে এই জাজগুলাও অ্যাপয়েন্টেড বিভিন্ন সময়, এরা সার্ভ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের পারপাসে। এটা আনডিনায়াবল। আমি যদিও জুডিশিয়ারির বিরুদ্ধে কথা বলছি, বাট এটা তো সত্যি। আমার মনে হয় না এটা কেউ ইয়ে করতে পারে। যেমন ধরেন আমরা বলি যে গত 19 বছরে বা 16-17 বছরে দেখা গেছে যে কথায় কথায় রিমান্ড, একজনের তো 54 ডেজ রিমান্ড দেওয়া হয়েছে, 54 ডেজ রিমান্ড দিয়েছে। এইসব জাজ তো জাজ না। আমার যতদূর মনে আছে 1985 এর জুডিশিয়াল অফিসার্স প্রোটেকশন অ্যাক্ট আছে, বাট সেখানে একটা ক্লজ আছে, যদি গুড ফেইথে না হয় দিস পিপল ক্যান বি হেল্ড রেসপন্সিবল, দিস জাজেস। তো সেখানেও একটা ব্যাপার স্যাপার আছে। এইসব জাজদের বিরুদ্ধে বোধহয় মামলা করা যাইতে পারে, রিড করা যাইতে পারে যে কেন তারা এখনো এত বিচারে আছে, বাট ইট নিডস এ অ্যাগ্রেসিভ অ্যাডভোকেসি, খুব অ্যাগ্রেসিভ ইয়ে। এখন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে এখন তো সেই আওয়ামী লীগ প্রেত তারা নাই, যারা জাজ না, তারা নিজেরাই বলছে আমরা সবার বদ্ধ রাজনীতিবিদ, তো তারা তো নেই। আই থিঙ্ক আপনারা বিচার পাবেন, কিন্তু বিচারটা ডিলে হওয়াটাও অ্যামাউন্টস টু ডিনায়াল অফ জাস্টিস। তো ক্ষেত্রে বিচার পাইতে হইলে আমি শাকিল, আমি বলি লয়াররা কতদূর ইফেক্টিভ আমি জানি না, তারা ইফেক্টিভ, বাট জাজে যদি না শোনে, উপরে এসে যদি না শোনে, তারা আবার বিভিন্ন ভাবে ডিসিশন নেয় যে আমার প্রমোশন আটকে কিনা, আমি কাউরে
অ্যাঙ্গার করি কিনা, এই ধরনের জাজ বাংলাদেশে ভর্তি। আমারও বন্ধু বান্ধব অনেক জাজ আছে, ইনক্লুডিং ইন দ্য হাইকোর্ট ডিভিশনস। অনেকেই জাজ আছে, তারা বিভিন্ন ভাবে দেখছি তারা খুব বিরু, রুলিং দিতে চায় না। তো এক্ষেত্রে তোমাদের এই ফ্যামিলিরই বড় ইয়ে আছে, তোমরা ফ্যামিলি নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে রোডে নামো, যদি এদের ইয়ে করতে দেন। 19 years or 17-18 years is too long. 15 বছর জেলে থাকা is too long। সব ফ্যামিলি গুলো ধ্বংস হয়ে গেছে। জি, এরপরে তোমরা ছাড়বা না, আমি বলি তোমরা ইয়ে করবে। এরা বের হওয়ার পরে ফাইলে রিট পিটিশন ফর ক্ষতিপূরণের জন্য সমস্ত ফ্যামিলি, যেহেতু তোমরা সাফার করেছো এই রয়্যাল কনস্পিরাসির জন্য, সরকারের একটা কনস্পিরাসি। ইনশাল্লাহ সেলিম ভাই, আমরা বের হওয়ার পরের ঘটনাগুলো নিয়ে আপনাকেও চাই এটার সাথে সম্পৃক্ত করতে। আপনি নিজেও দেশে গিয়ে আইনের সহায়তা দেবেন। যদি আমারে সাহায্য করে, আমি অলসো বাংলাদেশে অ্যাডমিটেড লয়ার, হাইকোর্ট ডিভিশনে আমার এনরোলমেন্ট আছে। আমি তো প্রসিজার ভালো জানি না। বাংলাদেশে এখানে যত লয়ার আছে তাদের ভেতরে সবচাইতে রেকগনাইজ একজন লয়ার, এবং উনি শারীরিক একটু অসুস্থতার কারণে এখন খুব বেশি প্র্যাকটিস করতে পারে না, কিন্তু একসময় এখানে যেই আসতো, বিশেষ করে ইমিগ্রেশনের যে কোনো সমস্যায় সবাই ওনার কাছেই ছুটে যেতেন। যাক, আমরা আমিনুল ভাই, আপনার কাছে আমার দুইটা কোশ্চেন, আমরা অনুষ্ঠান শেষের দিকে ছোট করে একটু বলবেন যে এই মামলার তদন্ত কি হচ্ছে কিনা, বা তদন্ত করলে সেই কর্মকর্তাটা কে? আরেকটা হচ্ছে, এই যে গেল 17 তারিখে আপনাদের শুনানিটা ছিল, মানে আপনারা কি এই ব্যাপারে সরকারের সাথে কোনো কথা বলেছিলেন যে পিপিটা নিয়োগ হয়েছে কিনা, মানে সবকিছু মানে প্রপারলি ঠিক যাচ্ছিল কিনা, এটা কি জানতেন কিনা? এই যে 17 তারিখে এতগুলো মানুষ এখানে আসলো, তারা তাদের পরিবারের মানুষদের সাথে দেখা করবে বা তারা শুনানিটা হবে, তাদের স্বপ্ন ছিল হয়তো যে ওই দিন তাদের জামিনও হতে পারতো, মানে এটা হয় নাই কেন? এটার ব্যাপারে আপনাদের কোনো ইলিয়াস ভাই আমাকে একটু যদি সুযোগ দেন, আমি আমার শুরুতেই আমি একটা কথা বলেছিলাম, হয়তো আমি বোধহয় সবার অ্যাটেনশন নিতে পারি নাই। এই মামলাটা 2010 সাল থেকে আমি অব্যাহতভাবে কিন্তু এই মামলাটায় আছি। আপনি এখানে আমাদের সাথে আরো ভিকটিম পরিবারের 3 জন আছে, তারা ব্যক্তিগতভাবে জানেন যে এই মামলায় অনেক আইনজীবী আমরা নিয়োজিত ছিলাম, কিন্তু সেই মামলায় এখন আর কোনো আইনজীবী আর কোনো ইন্টারেস্ট নাই, কিংবা তারা এই মামলাটায় আসেন না। বাট আমি যে কোনো কারণেই হোক, মানবিক কারণটাকে আমি প্রাধান্য দিয়ে, এবং এই মানুষগুলো ব্যক্তিগতভাবে আমাকে খুবই পছন্দ করেন বলে আমার কাছে মনে হয়, যার কারণে আমি কিন্তু এই যে আপনার গত 16 বছরে তারা 16 বার আমাকে ফি দিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু এই গত 16 বছর তাদের সাথে আমি লেগে আছি, এটি মানবিক কারণে। আপনি যেটা সেলিম ভাই বললেন যে আমরা এই মানুষগুলোকে বের করার জন্য, ধরেন 278 জন মানুষ অথবা 256 জন খালাসপ্রাপ্ত, সেইগুলো আমার একক প্রচেষ্টাতেই হয়েছে, এবং আমি এককভাবে, ধরেন আর্মি কিংবা সরকার, তাদের সাথে কিন্তু আমি একাই ফাইট করে যাচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে, আমি আর বেশি কিছু আর বললাম না, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমি এগুলো করে যাচ্ছি, এটা তারা জানে। এই মামলায় তাদের পক্ষে আমি অসংখ্যবার জামিনের আবেদন করেছি, অসংখ্যবার। সেটি ট্রায়াল কোর্ট যেমন ভাবে তারা শুনতে অপারগতা প্রকাশ করেন, আমি যখন একাধিকবার উচ্চ আদালতে এসেছি, এবং ওই যে একটু আগে বললাম যে শাকিল, সে আমার পিছনে পিছনে আমাকে অনুসরণ করেন সবকিছুতে, আমি অসংখ্যবার উচ্চ আদালতে আমি জামিনের আবেদন করেছি। এমনও হয়েছে যে আমি 5টি বেঞ্চ আমি ঘুরেছি, সকল বেঞ্চে আমার কাছে অনুরোধ করেছেন, অপারগতা প্রকাশ করেছেন যে আমাকে বলে যে আপনি অন্য বেঞ্চে যান, আমাদের সিনিয়র বেঞ্চে যান। আমি কোনো একটা বেঞ্চের কাছে আমি একেবারেই একটু খারাপ ব্যবহার করে আমি বললাম যে আপনার শুনতে অসুবিধাটা কোথায়, আপনি শুনবেন তো আমাকে, আপনি আমাকে বেল দিতে বলছি না, আপনি বেল দিবেন না। পরে না আগে? না, আগে, 5 তারিখের আগে। আর 5 তারিখের পরের কথা যদি বলি, 5 তারিখের পরে আমরা 5 তারিখের পরে 1ম তারিখে কিন্তু আমরা জামিনের আবেদন করেছি, এবং ওখানে এটা বাস্তবতাটা হচ্ছে এরকম যে এই মামলাগুলো কিন্তু অন্য 10টা কেসের মতো না, কারণ এইগুলো বুঝতে গেলেও আপনার
30-34 হাজার পৃষ্ঠা হচ্ছে একটা রায়। আপনি আমার চেম্বারে যদি আমি দেখাতে পারতাম, আমি এখন বাসায় বসে কথা বলছি, আমার চেম্বারে যদি দেখবেন যে আপনার অন্ততপক্ষে 4টা আলমারি শুধু তাদের একটা রায়ের কপি। তো সেইগুলা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হয়, এবং এটা অত্যন্ত কঠিন কাজ যে 800 মানুষকে আমাদেরকে স্মরণে রাখতে হয়, এবং 800 মানুষের ব্যাচ নাম্বার আমাদেরকে মনে রাখতে হয়, তাদের কার এই মামলায় কার কি সাজা হয়েছে এগুলো আমাদেরকে স্মরণে রাখতে হয়, যেটা আমি মনে করি যে একজন আইনজীবীর পক্ষে একেবারেই অসম্ভব। আমি আমার একটা টিম নিয়ে আমি কাজ করি বলে হয়তো পারি, এটা ওরা দেখেছে, ওরা প্র্যাকটিক্যালি দেখে। আমি যেটা আপনাকে বলি যে এই মামলায় গত 3 তারিখ কেন শুনানি হয় নাই, আমাদের দেশের বিস্ফোরক দ্রব্য আইনের একটা সেকশন হচ্ছে যে রাষ্ট্রপক্ষকে শুনতে হবে, কিন্তু রাষ্ট্রপক্ষকে না শুনেও যে জামিনের আবেদন বিবেচনা করা যাবে না এরকমটা কিন্তু বিষয় নাই। জামিনের আবেদন বিবেচনা করা যায়। কিন্তু আমি বললাম যে আপনাকে একটা উদাহরণ দেই, এই 850 মানুষের মধ্যে একজন আসামি ঘটনার সময় সে কুষ্টিয়া বা অন্য কোনো একটা রাজশাহী অঞ্চলে সে বাড়িতে ছিল, সেই লোকটাকে আসামি করেছে আব্দুল কাহার আকন্দে। তার পক্ষে আমরা হাইকোর্টে জামিন চাইলাম, হাইকোর্ট এই একটা মানুষকেই জামিন দিয়েছিল এই কেসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন, সেই মানুষটা যার সাথে এই ঘটনার কোনো সম্পৃক্ততা নাই, তাকে তৎকালীন সুপ্রিম কোর্ট ওই জামিনটা আটকে দিয়েছে। এখন পর্যন্ত ওই জামিনের শুনানি আর করা সম্ভব হয় না। আমাদের কথাই তো শুনছে না, আমাদের মামলাই তো নিচ্ছে না। প্রশ্ন আছে আমিনুল ভাই, আপনি আপনার কাছে তথ্য থাকলে বলবেন, গিয়াসউদ্দিন আল মামুনের যে জামিন হলো সেদিন কি রাষ্ট্রপক্ষ ছিল? না, সেদিন ওই রাষ্ট্রপক্ষ ছিল, কারণ তৎকালীন পিপি যারা ছিল তারা সর্বশেষ কাজ করেছে, কিন্তু আমাদের বিডিআর এর যে পিপি যারা ছিলেন তারা কিন্তু 5ই আগস্টের পরপরই তাদেরকে অব্যাহতি দিয়েছে। কারণ সেখানে আমাদেরকে সবচেয়ে বিতর্কিত ব্যক্তি যিনি ছিলেন, যিনি হচ্ছে মোশাররফ হোসেন কাজল, যার অনেক বিষয় আছে, তার এবং তার টিমকে 5ই আগস্টের কয়েকদিন পরই তার এই টিমকে বাতিল করে দিয়েছে। এবং আমি এই কারণে আপনাকে কোশ্চেনটা করলাম যে যদি ওই একই প্রক্রিয়ায় যদি নাকি গিয়াসউদ্দিন আল মামুনকে জামিন দেওয়া সম্ভব হয়, এইভাবে দ্রুত গতিতে মানে এদেরকে জামিন দেওয়া সম্ভব হয় না কেন? এটা কি সরকারের আপনি মনে করেন সদিচ্ছা না কুইচ্ছা? এইটা আমি আমার ব্যক্তিগত অপিনিয়নটা বলি। বিডিআর কেসে আমরা তো গত 16 বছর কাজ করে যাচ্ছি, কোনো আদালতেরই এদের ব্যাপারে তারা যে খুব ন্যায় বিচার করছেন এরকমটা আমার কাছে মনে হয় না। বরঞ্চ তারা এটাকে তাদের মাথার উপরে কোনো একটা খড়গ মনে হয়, এবং তারা সবকিছু এই কেসটার ব্যাপারে পার্টিকুলারলি আমার কাছে মনে হয় যে আমাদের যারা বিচার ব্যবস্থায় আছেন তারা কেমন জানি এক ধরনের একটা ভীতিকর পরিস্থিতিতে কাজ করেন। এবং এটা কি কারণে করেন আমি জানি না, এটার মধ্যে আর্মি অফিসার মৃত্যুবরণ করেছে সেই কারণে কিনা জানি না, বা সরকার ভয় পান কিনা এই জায়গাগুলোতে, বা এটা কি বেশি টাচি মনে করেন কিনা আমি জানি না। তবে বিষয়টা হচ্ছে আমি পরিষ্কার, ইলিয়াস ভাই আমি শেষ কথাটা একটু আপনাকে বলি, আমরা আবেদন করেছি আগামী 7 তারিখে যে তারিখ হয়েছে, আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বলছি ইতিমধ্যে পিপি নিয়োগ হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে বিন্দুতম আমাদের কর্তব্য কাজে কোনো অবহেলা হবে না, এবং আমরা একজন আইনজীবী হিসেবে যতটা বলিষ্ঠভাবে করা দরকার সেইভাবেই আমরা করব। এবং শেষ কথাটা বলি আপনাকে, এই বিডিআর এর জন্য ধরেন আজকে যারাই যে কথাগুলো বলছেন, আমি এবং আমার যে টিম, আমরা যারা বিডিআর দের পক্ষে কাজ করি, এবং এটা আমি এক কথাই শুধু বলি, আপনার বোঝার জন্য হয়তো বুঝে নিতে পারবেন, আমি জীবন বাজি রেখে এই মামলাটা করেছি। এটা অর্থনৈতিক সুবিধার জন্য করি নাই। বিডিআর এখানে 4 জন ভিকটিম পরিবারের সদস্য আছে, তাদেরকে ব্যক্তিগতভাবে আমি চ্যালেঞ্জ করে বললাম যে আমরা যদি ফিস হিসেবে আমরা দেখি যে এটা আমি বলতে পারি না এক অর্থে যে এটা অনেকটা ফি ছাড়াই আমি কাজ করে যাচ্ছি, কিন্তু আমি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি, করে যাব, এবং তাদের পক্ষে আমি শেষ দিন পর্যন্ত আমি লড়াই করে যাব। আপনাকে আমরা মানবিক আইনজীবী হিসেবে এখানে দেখতে চাই। শাকিল ভাই সব শেষ কিছু বলবেন? আমিনুল ভাই, আমার মনে হয় আপনি খুব ভালো কাজ করতেছেন, যে কথাগুলো বললেন, ক্রস এক্সামিন করেছেন, করেছেন, কিন্তু ফ্যামিলি গুলো হয়তো বুঝতে পারছেন, লয়াররা তো সবকিছু করতে পারে না, যেখানে বিচারকের হাত বাঁধা সম্ভবত। যে আমিনুল ভাই একটা কথা জিজ্ঞেস করি,
আগে যে বিচারক ছিল উনি কি এই মামলায় এখনো আছেন, না ওনারে পরিবর্তন করা হয়েছে? না, পরিবর্তন করে নতুন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। উনি নাই, ওকে, গুড। সো ইউ ক্যান হ্যাভ এ ফ্রেশ ফেস দেয়ার। আপনার কেসটা সেলিম ভাই, মানে বিষয়টা হচ্ছে, আমি এটা যতটুকু জানলাম, বুঝছেন, বিষয়টা হলো যে শুধু ওই দিন যদি সরকারি পিপি যদি এখানে থাকতো তাইলেই ওনাদের জামিন হয়ে যায়, যেটা এর আগে সেটা ইলিয়াস ভাই ওইভাবে আমি বলতে পারছি না। কারণ হচ্ছে যে পিপি থাকলেও যে বেল হয়ে যেত এরকম না, বা পিপি এখন আছে তাও হয়ে যাবে এরকমটাও না। তবে আমরা আমাদের একটা ন্যায্য দাবি এবং লফুল বা ডিমান্ড, আমি কিন্তু কোনো দয়া ভিক্ষা চাচ্ছি না আদালতের কাছে। আমি আইন অনুযায়ী আমার সাবমিশনটা হচ্ছে আইন অনুযায়ী আমার বক্তব্য হচ্ছে যে আপনি 16 বছর পর্যন্ত নির্দোষ মানুষকে আপনি আটকে রেখেছেন, তাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স থাকে আপনি আটকে রাখবেন, বাট কোনো এভিডেন্স যদি না থাকে আপনি তাদেরকে বেইলে রিলিজ করে দিতে হবে। আমি সেই কারণে বললাম যে এখন আমি আইনের দিকটা আমি বললামই না, আমি যেটা বললাম যে বিএনপির অনেক লোকজন আছে, আলেমদের অনেকে আছে, তারপরে জামাতের অনেক মামলা আছে। এই মামলাগুলো তো করা হয়েছে। এমনকি আপনি যদি প্রধান উপদেষ্টা যিনি আছে তিনার যে মামলা, সেটাও তো কনসিডার করার চেষ্টা করা হয়েছে। উনি এক্স্যাক্টলি আপনি সব যদি করতে পারেন, বিডিআর কে আপনি অন্য চোখে দেখেন কেন? হ্যাঁ, রাইট, আমি সেটাই বলছি। আপনি বিডিআর প্রতি আপনি আইনের দৃষ্টিতে যদি সবাই সমান হয়, আপনি বিডিআর সদস্যদেরকে কেন আপনি ডিসক্রিমিনেট করতেছেন? আমি এই কথাগুলো গত তারিখেও আমি আদালতের কাছে বলেছি, এর আগে আমি সমস্ত কিছুতে আমি বলছি, আমি মিডিয়াতে বলি, আমি কখনোই কোনো ছাড় দিয়ে কথা বলি না, এবং আমি কন্টেম্পচুয়াস হবে কিনা সেটাও আমি ওইটা তোয়াক্কা করি না। আমি সবসময় বলি যে আইন অনুযায়ী আমি আপনার কাছে বিচার চাই, আইনের বাইরে আমি আপনার কাছে কোনো কিছুই চাই না। বাট আইন অনুযায়ী আপনি আর একটা নাগরিককে যেভাবে আপনি বিচার ডিসপেন্স করবেন, ঠিক আমার বিডিআর এর পক্ষেও আপনি একইভাবে একই দৃষ্টিকোণ থেকে আপনাকে বিচার করতে হবে। এর বাইরে জি, শাকিল ভাই শেষ করি আমরা, শেষের দিকে চলে আসছি। আমি আমিনুল ভাইয়ের একটা কথা জিজ্ঞেস করি। জি, আপনাদের যে এই যে ডেথের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনের যে আছে, এটার কি হিয়ারিং এর জন্য কোনো ডেট পড়েছে? অলরেডি আমাদের অ্যাপিলেট ডিভিশনে যে ব্যাটার গুলো আছে, এটা তৎকালীন আপনার কি বলে জানি, এটা আপনাকে একটু বলি ব্যাখ্যা করে। যখন 25 এবং 26 তারিখ আসে তখন মিডিয়া আমাদের কাছ থেকে খোঁজ খবর নেয়, সেইটাকে চেক দেওয়ার জন্য তারা করেছিল, তৎকালীন অ্যাটর্নি জেনারেল এই মামলাগুলো ফিক্স করেছিল শুনানির জন্য, কিন্তু এটা ফিক্স করা পর্যন্তই, এরপরে আর শুনানি হচ্ছে না। এবং এটা শুনানি হতে গেলে আপনার টানা আপনার হতে 1 বছর শুনানি হবে, এবং সেটার কারণে আপনার একটা আলাদা বেঞ্চ গঠন করে দিতে হবে। আমাদের সুপ্রিম কোর্টে একটা বেঞ্চ, এই রিসেন্টলি 1 সপ্তাহ হলো 2টা বেঞ্চ হয়েছে। একটা বেঞ্চের পক্ষে হয়তো এইভাবে শুনানি সম্ভব না, কারণ হাইকোর্ট ডিভিশনেও 3 বছর টানা এই মামলাটা শুনানি হয়েছিল একটা বেঞ্চে। ঠিক একইভাবে যদি এখন সুপ্রিম কোর্টে এটা শুনানি করতে হয়, তাহলে একটা বেঞ্চকে, কারণ ওখানে 3 জন বিচারপতি ছিলেন, এখানে অন্তত পক্ষে 4 জন বিচারপতি লাগবে, এবং সেরকম বেঞ্চ গঠন করার জন্য আছে আমাদের কাছে 5 জন বিচারপতি বা 6 জন বিচারপতি। এখন যদি 4 জন বিচারপতি দিয়ে বিডিআর এর বেঞ্চ গঠন হয় আলাদা করে, তাহলে সারা বাংলাদেশের বিচার ব্যবস্থা হয়তো বন্ধ হয়ে যাবে, অচল হয়ে যাবে। এই জন্য আমরা ইতোমধ্যে বহুবার আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে আপনারা বিচারের সংখ্যা বাড়ান এবং বিডিআর এর মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করেন সুপ্রিম কোর্টে। একইভাবে আমি একাধিকবার, এটা শাকিল আছে ও জানে, যে আমরা একাধিকবার আমি অ্যাপ্লিকেশন দিয়ে আমি কোর্টের কাছে বলেছি যে আপনি প্রতিদিন ডেট দেন, বা অন্তত 3 দিন পরে পরে ডেট দেন। আমাদের এই মামলা আপনি একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনি শেষ করেন। আপনি একদিকে জামিন দিচ্ছেন না, একদিকে আমার মামলা বিচার শেষ করছেন না। এই আবেদনগুলো আমি অন রেকর্ড আমি আবেদন করি, এবং আদালতের কাছে আমি সেই কথাগুলো বলে আমি প্রত্যেক তারিখে কিন্তু একই ফাইট করে আমি তাদের পক্ষে চলেছি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে আপনি তো আদালতের কাছে বিচার চাইবেন, আপনি আদালত যদি পক্ষপাতিত্ব করে, আদালত যদি উনি যদি সেই বিষয়গুলা বা কোনো ভীতিকর পরিস্থিতি কাজ করে তার উপরে, তাহলে আপনি আর বিচারটা চাইবেন কার কাছে? এখন আমি তো আইনজীবী হিসাবে আমি বলতে পারবো, আপনি আইনজীবী হিসাবে আবেদন করতে পারবেন, কিন্তু শুনবার দায়িত্ব তো আপনার বিচারকের। শাকিল ভাই, আরেকটা কথা, ছোট আরেকটা কথা আমি ইডা ভাই, আচ্ছা এই যে হাইকোর্ট ডিভিশনে আপনারা যখন আপিল করেছিলেন, সেখানে কি আপনারা রিট্রায়াল বা রিইনভেস্টিগেশনের জন্য কি আবেদন করেছিলেন হাইকোর্ট ডিভিশন? না, আমি সেলিম ভাই, আমি একটা আইনের কথা বলি, ফার্দার ইনভেস্টিগেশন বলেন বা রিইনভেস্টিগেশন বলেন, এটা আসামি পক্ষ থেকে চাওয়া যায় না।
জি, জি। পেছনের আলাপটাতে আমরা এগুলো না চাইতে থাকলে হয় আমরা বাদী পক্ষ ৫ থেকে বা তারিখের ব্যক্তি পরে পরিবার আলোচনা থেকে। শুরু করি। I see. এর পেছনে শেখ হাসিনা যদি টিকে থাকতো এখন পর্যন্ত আমরা আসলে আজকে এই অনুষ্ঠানটাও করতাম না, এবং যেটা চাকরি এক্স্যাক্টলি শুরুতেই তাই, বলেছে, এক্স্যাক্টলি তাই। তবে চাকরি যেটা হোপ ফর দি বলেছে বেস্ট। যে আমাদের এই আমরা আশা আশা করি ছেড়ে এখন দিয়ে একটা নতুন তাদেরকে এভাবে পরিবেশ মেরে আসছে, ইনশাআল্লাহ আমরা হয়তো হ্যাঁ, আমাদেরকে আমরা মেরে ফেলতে সফল আমরা হতে পারবো। আমরা আমরা লুক ফরওয়ার্ড আপনার 5 তারিখ 5ই আগস্টের পরে। শাকিল ভাই সবশেষ কিছু যদি বলেন। আচ্ছা, আমার শুধু একটাই কথা, আমি আজকের এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টার কাছে এবং মাননীয় যারা এই 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 বিষয়টার সাথে জড়িত, এই বিচার কার্যের সাথে জড়িত, তাদের কাছে একটা মেসেজ বা তাদের কাছে একটা অনুরোধ এবং তাদের কাছে একটা আবেদন আকুতি জানাচ্ছি যে আমরা আর ধৈর্য ধরতে পারতেছি না। আমার বাবা বয়স্ক যারা আছে তারা এই যে খালাস পাওয়ার পরেও বিচারের নামে যে দীর্ঘসূত্রিতা তৎকালীন সরকার করে গেছে, সেই দীর্ঘসূত্রিতা আপনারা আর করবেন না। এবং আমাদের যে জামিন শুনানি আগামী 7 তারিখে আছে, সেই জামিন শুনানিতে আমি চাই মাননীয় আইন উপদেষ্টা সরাসরি এই বিষয়টা নিয়ে কথা বলুক, অথবা তিনি একটা নির্দেশনা দিক যারা অন্তত এই ব্যক্তি পরিবার যারা খালাসপ্রাপ্ত আছে, বিভিন্ন সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, অন্তত তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হোক। আমি আবার আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে এই আবেদনটা করতেছি। কারণ আইনের কাছে তো আসলে আমরা তো আইন বিজ্ঞ আদালতের কাছে আমরা কোনো কিছু বলতে পারি না, আমরা আমাদের লয়ারের মাধ্যমে বলি। কিন্তু উনি যদি কোনো ভয় পান বা ভীতিকর অবস্থা ওনার মধ্যে কাজ করে, সেই ভীতিকর অবস্থা যেন সরকার তাকে দূর করে দেয়। কারণ এই সরকার ছাত্র জনতার বিপ্লবের সরকার, এই সরকার একটা বিপ্লবী সরকার, এই সরকারের কোনো ভয় থাকার কথা না। তাই আমি চাই সরকারকে বারবার করে রিকোয়েস্ট করতেছি, আপনারা আমাদেরকে আর রাস্তায় ঠেলে দিয়েন না। আজকে আমাদের বাবাদের মৃত্যুর সাথে সাথে আমাদের মৃত্যু আপনাদের দেখতে হবে। এর দায়ভার আমরা প্রত্যেকটা পরিবার আপনাদের উপর চাপিয়ে দেবো। আমরা আবার বলতেছি। জি, বিথি। আনমিউট করতে হবে, আপনাকে। স্যার, প্রথমে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। আপনি প্রতিনিয়ত বিদ্যার্থীদের নিয়ে কথা বলছেন, এটার জন্য আমাদের বাবারা জেল থেকে সবসময় আমাদেরকে বলছে যে আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। আপনার কথা মনে হয় একটু আস্তে শোনা যাচ্ছে। আগে যেভাবে ছিলেন ওইভাবে থাকলে বোধহয় ভালো। জি স্যার, এখন শোনা যাচ্ছে? জি বলুন। স্যার, আমরা 16 বছর ধরে ধৈর্য ধরে আছি স্যার। আমরা এই মুহূর্তে স্যার যে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি। আমরা অনশন বলেন, রাস্তায় নামা বলেন স্যার, আমাদের না দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা সরকারের মানে বিপক্ষে শুধু যাচ্ছি না কেন, আমাদের বাবারা বারবার নিষেধ করতেছে যে আমাদের সরকার ছাত্র জনতার সরকার, আমাদের বান্ধব সরকার। এই মুহূর্তে আর বিএনপির কেউ জেলে নাই স্যার, বিএনপির আর কেউ জেলে নাই, ওই আমাদের বাবারা জেলে পড়ে রয়েছে, আর কেউ জেলে নাই। জেল পুরো খালি। আমার বাবা বলে যে জেল পুরো খালি, জেলে কেউ নাই, শুধু আমরা পড়ে আছি স্যার। এখন এই মুহূর্তে স্যার আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। যদি সম্ভব হয় 7 তারিখে অবশ্যই উকিল এবং আইন উপদেষ্টা বলেন আর কোথায় কি কে আমি জানি না স্যার, আমাদেরকে জামিন অথবা মামলা কিভাবে কি পরিচালনা করে আমাদের বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিবে, এটা স্যার এটা মানে কর্তৃপক্ষের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। অবশ্যই এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন। জি রেবা, আনমিউট করবেন প্লিজ। আনমিউট করেন। রেবা, আপনি আনমিউট করেন। আচ্ছা, রেবা সম্ভবত শুনছে না। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যে আলোচনা শুনলেন, সেই আলোচনার কিছু কথা আপনাদেরকে বলে রাখি। ধরেন সেলিম ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে ওনারা কেন করে না, মানে ওনারা কেন মাঠে নামে না, ঢাকায় এসে তারপরে করতে হবে। আমি এরকম মানে আমি আসলে এই কাজগুলো করি না। দু একটা পরিবারকে আমি আর্থিক সহায়তা করেছি। তার যে মানে অবস্থা, ঢাকাতে এসে সেলিম ভাই এই বাস ভাড়া দিয়ে ঢাকায় 2 দিন থাকার মতো অবস্থা বেশিরভাগ পরিবারের নাই। এরা যে এইটা নিয়ে করবে, ওদের বাবা এখন জেলখানায় আছে, বাবা তো মরছেই, নিজের পেট তো চালাইতে হবে, নিজের মা, নিজের পরিবার, এগুলোকে নিয়ে বাবার যে ওষুধের দরকার হয় সেই ওষুধটাও ঠিক মতো সেই টাকাটাও দিতে পারে না। আর জেলখানার ভেতরে তো আপনি 100 টাকা দিলে 50 টাকা তার কাছে গিয়ে পৌঁছায় না। এইসব সমস্যাগুলো তো আছেই। তো যাই হোক, এরা খুব খারাপ অবস্থার ভেতরে আছে। যেই কারণেই আমি আজকে অনুষ্ঠানটা করা, আমি খুব অবাক হয়েছি। সব শেষ যেই শুনানিটা ছিল সেইখানে গণমাধ্যমের আচরণ দেখে, বাংলাদেশের গণমাধ্যম যদি মানে ইচ্ছা হয় খুব খারাপ ভাষায় কথাগুলো বলতে ইচ্ছা করছে, সম্মানিত মানুষগুলো আছে যে কারণে বলছি না, বাড়ির যদি নারীদেরকে
দৌলতদিয়া ঘাটে দিয়ে এসে তারপরে উপার্জন করেন, তাও ভালো। এইভাবে বাংলাদেশের মানুষের সাথে জালিয়াতি করেন না। আমি আমার বাংলা এডিশন ছাড়া সেখানে কেউ সেদিন ওইতে যায় নাই। পরে ওই দিন সম্ভবত ব্যারিস্টার সুমনের ছিল, হাজিরা ছিল। তাকে সেদিন গ্রেপ্তার করা হয়েছিল। তার কারণে কয়েকটা টেলিভিশন পত্রিকা ওইখানে সব হুমড়ি খেয়ে পড়েছিল। সেখান থেকে ২-১টা টেলিভিশন দৌড়ে এসে ওনাদের একটু বক্তব্য নিয়েছে। আমি জানি না সেটা রিপোর্ট গিয়েছে কিনা। একমাত্র আমাদের বাংলা এডিশন সেটা লাইভ করেছিল, সেখানে সেটা নিয়ে পরে প্যাকেজ গিয়েছে, জানিয়েছে। এই দেশের গণমাধ্যমের কাজ কি? আপনার পেটে যে ভাতটা যায় সেটা তো এই দেশের মানুষের এই বিজ্ঞাপনের টাকাতেই, তাই না? তো সেই মানুষের প্রতি তো অন্তত এই কারণে হলেও একটু দায়বদ্ধ থাকা উচিত। আর এই মানুষগুলো, আমরা এখানে পরিবারগুলো দেখেন কত নিরীহের মতো বলছেন যে অন্তত যাদের রায় হয়েছে, যাদের খালাস দেওয়া হয়েছে তাদেরকে অন্তত ছেড়ে দেওয়া হোক। আরে ভাই, এই পুরো ঘটনাটাই তো একটা মানে সাজানো একটা হত্যাকাণ্ড। তাদের বিচার হবে। বিডিআর এর সদস্যরা কিসের জন্য জেলে থাকবে? এই ঘটনার সবকিছু একদম নতুন করে শুরু করতে হবে। এখানে যারা আসামি হিসেবে যাদেরকে ধরা হয়েছে তাদের সবাইকে ছাড়তে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত আসলে তাদেরকে জেলখানায় ঢুকাতে হবে। বাইরে যারা চলে গিয়েছে পালিয়ে, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে হবে। যাই হোক, সরকারের কাছে সবশেষ অনুরোধ, যদি মনে করেন যে পরিস্থিতি ঘোলাটে করতে চান তাহলে করবেন। হুমকি ধামকি কোনো কিছু না, একটা ন্যায় বিচার চাই ৭ তারিখে। বাংলাদেশের মানুষ, আমার ধারণা শুধু বিডিআর এর পরিবার না, অনেক মানুষ আসবে। এর আগে কালবেলা করার আগে আপনারা নানান ধরনের আমাদেরকে অনুরোধ বিনয় অনেক কিছু করেছেন। আমরা আপনাদের কথা শুনেছি। সবশেষ ২৮ নম্বরে গিয়ে তদন্ত যে করা হয়েছে, তদন্তের যে তালিকা তৈরি করা হয়েছে, সেখানে কালবেলা সন্তোষ শর্মার নাম দেওয়া হয়েছে। যাই হোক, তারপরে তদন্ত হচ্ছে। আমি জানি না শেষ পর্যন্ত সেটার কি হবে। তবে বিডিআর এর এই ঘটনায় যদি কিছু করেন, আমরা কিন্তু সর্বোচ্চ উস্কানি দিব। এবং বাংলাদেশের মানুষ এটা দিয়ে, যদি আওয়ামী লীগ যদি এটাকে দিয়ে কাজে লাগায়, যেটা এর আগের ঘটনাতে তাদের কাছে শুনেছি যে আমরা এখন কিছু করলে আওয়ামী লীগ এটা সুযোগ নিবে, যদি নেয় তাহলে নেক। ১৫ বছর একটা মানুষ বিনা কারণে এইভাবে জেলখানায় থাকতে পারে না, যারা এই বাংলাদেশটা রক্ষা করত। অতএব তাদের পাশে আমরা আছি। আমার বিশ্বাস, আমার এখানে যারা ভিডিও দেখছেন তাদের অনেকেই ৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। দেখি সরকার কি করে। যদি না হয় তারপরে পরবর্তী কর্মসূচি অবশ্যই আমার এখান থেকে ইনশাল্লাহ বিডিআর এর যে পরিবার তারা ঘোষণা করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রেবা, আপনার কথা আমরা শুনতে পারিনি। আপনি, আমি জানি না এখন বলতে পারবেন কিনা। আপনি আনমিউট করতে পারেন কিনা দেখুন তো। আপনার এটা মিউট করা। না, আপনার মিউট করা। জি, এখন শোনা যাচ্ছে? জি জি, বলুন। জি, আমার সর্বশেষ কথা হলো, আমাদের যে আইনজীবী আমিনুল স্যার, ওনার কাছে আমার রিকোয়েস্ট, এবং আমাদের যে আইন উপদেষ্টা এবং সরকারের কাছে আমার রিকোয়েস্ট যে ৭ তারিখে যেন আমরা অবশ্যই আমাদের বাবাদের আমরা অন্তত হাতটা ধরতে পারি এবং তারা যেন আমাদের সাথে আমরা বাসায় নিয়ে আসতে পারি। এটাই আমার সর্বশেষ সবার কাছে অনুরোধ। আর আমার লাইফে আমার কাছে এখন মনে হচ্ছে এর থেকে বেশি চাওয়া বা পাওয়া আমার কাছে আর কোনো কিছুই নাই। জি, আপনাদের পাশে আমরা আছি। আর যেটা শাকিল ভাই শুরুতে বলেছেন, আপনাদের লজ্জা পাওয়ার কিছু নেই। আপনারা বীর, আপনারা বীরের সন্তান। আমরা আপনাদের ইলিয়াস ভাই, আমি একটা কথা শুধু শেষ কথা বলি। শাকিল যে কথাটা বললেন, তার বাবার তো লজ্জা পাওয়ার কিছু নাই। তার বাবার তো বেকুসার খালাস পেয়েছে। তার বাবার বিরুদ্ধে তো কোনো অভিযোগ প্রমাণ হয় নাই। সো তাদের তো লজ্জা পাওয়ার কিছু নাই, বরঞ্চ এখন সরকার লজ্জা পাওয়া উচিত যে তাদেরকে অন্যায়ভাবে আটক করে রেখেছে। ভাই, এখানে যারা এই সরকারের কোর্টে জামাত ইসলামের যাদের ফাঁসি হয়েছে, তাদের বাবারা গর্বিত সন্তান, এই দেশের বীর সন্তান। শহীদ আপনার কি বলে মীর কাশেম আলী থেকে শুরু করে যারা যারা ওইখানে শহীদ হয়েছেন, আব্দুল কাদের মোল্লা, তারপরে মতিউর রহমান নিজামী, এরা সব এই দেশের বীর সন্তান। ইভেন জেলার হোসেন সাইদিকে তারা হত্যা করেছে। এরা সব বীর সন্তান। এই দেশের এই বিচার, এটা বিচার ব্যবস্থা ছিল না। এই জন্যই তাদের লজ্জা পাওয়া উচিত। আজকে শেখ হাসিনার লজ্জা পাওয়া উচিত, তাপসের লজ্জা পাওয়া উচিত, আজম নানকের লজ্জা পাওয়া উচিত, আজকে তৎকালীন সেনা প্রধান তার লজ্জা পাওয়া উচিত। আজকে মেজর জেনারেল শাকিলের ছেলে পরিষ্কার করে বলেছে যে এর নেপথ্যে এই মহানায়করা কারা আছে, তাদেরকে বাদ দিয়ে কিছু নিরীহ সদস্যদেরকে আসামি করে তাদেরকে একটা বিচারের নামে একটা প্রহসন করেছেন। আর প্রকৃত মাস্টারমাইন্ড যারা রয়েছে তাদেরকে আপনি বিচার থেকে ছেড়ে দিয়েছেন। আর যাদেরকে দিয়ে তদন্ত করিয়েছেন সে একটি আওয়ামী লীগের একটি কুলাঙ্গার, যে আব্দুল কাহার আকন্দ, যে অত্যন্ত বিতর্কিত একটা মানুষ, যার চাকরি চলে গেছিল, তাকে আবার চাকরিতে পুনর্বহাল করে দিয়ে আপনি তাকে দিয়ে একটা তথাকথিত পাতানো একটা ইনভেস্টিগেশন করিয়ে এবং
আপনাকে আমি আরো একটা অনেক কথা বলার ছিল, আসলে আপনার অনুষ্ঠানে হয়তো সময় শেষ। একটা কথা শুধু বলি, আমি এই কেসটি আগাগোড়া করেছি অনেক বছর, 16 বছর করতেছি। এই মামলার মধ্যে যাদের সাজা হয়েছে অথবা যাদের সাজা হয় নাই, আপনি অবাক হবেন যে একটা করে সাক্ষী, কোনো মানুষ আছে একটাও সাক্ষী নাই, তাদেরকে শাস্তি দিয়েছে। কিভাবে শাস্তি দিবেন আপনি? দিলেন কেমন করে? কিন্তু এইটাই হচ্ছে নির্মম বাস্তবতা। এই দেশে আমরা বসবাস করি এবং এই দেশের বিচারক, এই দেশের তদন্তকারী কর্মকর্তা, এই দেশের আবহাওয়ার মধ্যে আমরা থাকি। এর বাইরে আমাদের বলার কিছু নাই, এর বাইরে আমাদের আর কোনো ক্ষমতা ভোগ করার আমাদের আর কোনো সুযোগ নাই। আমি ভিকটিম পরিবারের প্রতি সহানুভূতিশীল এবং তারা হয়তো বা যেটুকুন প্রত্যাশা করে এই প্রত্যাশার চেয়েও বেশি প্রত্যাশা আমার। তাদের যেটুকুন দাবি করে তার চেয়ে বেশি দাবি আমার। অতএব আমি চাই সরকারের উপলব্ধি হোক, আর যারা বিচার ব্যবস্থায় আছে, যারা বিচারক আছেন, তাদের প্রতি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যদি তারা শুনে থাকেন, তাদের প্রতি একটা অনুরোধ জানাবো যে আপনারা ন্যায় বিচার করুন। আপনারা শপথ করেছেন, সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন যে আপনারা ন্যায় বিচার করবেন। আপনারা কোনো ভয় ভীতির ঊর্ধ্বে উঠেই বিচার করার জন্য আপনারা বিচারক হয়েছেন। অতএব এখানে ভয় ভীতি কে, এই ভিকটিম পরিবার কারা, বা সরকারের কি এইগুলো আপনারা না দেখে আইন অনুযায়ী আপনারা বিচার করুন। যদি তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ থাকে আটকে রেখে দেন। যাদের বিরুদ্ধে সাক্ষী প্রমাণ নাই, আপনি তাদেরকে ধরে রাখার কোনো আইনগত অধিকার নাই। এই যে আপনি ধরে রেখেছেন বিচারের নামে, এই যে ওই রংফুল কনফাইনমেন্ট করেছেন, এটাও কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য বিচারক নিজেও কিন্তু দায়ী হতে পারেন। ডেফিনেটলি। শেষ কথা বলি, আমি আমিনুল ভাইয়ের সাথে একমত যে বিচার হওয়ার পরও ইয়ের পর ধরে রাখছে, এটা তো রংফুল কনফাইনমেন্ট, রংফুল আনলফুল ইমপ্রিজনমেন্ট। তা তো জাজদেরই হওয়া উচিত এবং সংশ্লিষ্ট সবাই। আর একটা কথা বলি, ওনার কথাই যা বুঝলাম, এখানে তো বিচার বলতে কিছু হয় নাই, বিচারের নামে হয়েছে ড্রামা প্রহসন। এই যে জাজরা যারা, এরা তো আসলে বিচারক না। এই যে এই দেশে এই ধরনের হইলে বহু আগে এই টার্ম গুলো ছিল, 1800 1700 যা এই দেশে হইতো, এদের বলো জুডিশিয়াল মিসক্রিয়েন্ট, অর্থাৎ বিচার বিভাগীয় দুষ্কৃতিকারী। এদের তো তাই ছাড়া আর কিছু না, যেন কোনো এভিডেন্স নাই তারও তার সাজা হয়। একটা এভিডেন্সের পরে তার একটা সাক্ষীর পরে, তাও তো বোঝা যায় যে সাক্ষীগুলো সবই মিথ্যা। এই সাক্ষীর ক্রেডিবিলিটি কি ছিল, বিশ্বাসতা কি ছিল? এইখানে যদি আমি যা শুনেছি এ পর্যন্ত মিডিয়ায়, আমিনুল ভাইয়ের কাছ থেকে তো আজকে অনেক ইনসাইড পাইলাম, যেটা অনেক নির্ভরযোগ্য, রিলায়েবল। তাতে যদি বিডিআর বিদ্রোহে যারা ওদের সাথে কনস্পিরেসিতে যুক্ত ছিল, ওই বিদ্রোহরা, তাই ছাড়া আর কোন বিডিআর সদস্যের এখানে আসামি হওয়া উচিত না। এখন তারা তো এইসব সাধারণ ফ্যামিলি গুলা, যেমন ওষুধ খাইতে টাকা নাই, বাসে ঢাকায় আসার টাকা নাই, মানে দুর্বিষহ জীবনযাপন করছে। রাষ্ট্র তো এইটা দেখা উচিত। একটা সরকারের টপ লেভেল থেকে, আর্মির টপ লেভেল থেকে কনস্পিরেসি ইজ ভেরি ক্লিয়ার যে এটা একটা কনস্পাইরেটরিয়াল কিলিংস ফর দ্য ইন্টারেস্ট অফ অ্যানাদার কান্ট্রি, নট এই দেশের। আর তার জন্য এই বাংলাদেশের জুয়ানরা সাজাপ্রাপ্ত হচ্ছে। এর চেয়ে ট্র্যাজিক আর কিছু হইতে পারে না। এর চেয়ে এই রাষ্ট্র থাকা না থাকার অর্থটা কি? সেলিম ভাই আমি একটা ক্লু দেই আপনাকে। আমি শুরুতেই বলেছি যে এই যে ওয়ার্ডে হত্যাকাণ্ডটা হয়েছে, সেই ওয়ার্ডের আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারি, তারা এই মামলায় আসামি ছিলেন এবং তারা এই টোটাল কনস্পিরেসির সাথে শেখ সেলিম, তাপস, সাহারা খাতুন, আজম নানক সহ তারা যে কনস্পিরেটররা ছিলেন, এবং এটা এভিডেন্সে এসছে। শুধু এটাকে একটা কাউন্টার দেওয়ার জন্য আমাদের বিএনপির নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে এই মামলায় অহেতুক আসামি করা হয়েছে। তার বাসাটা ওখানে, কোনো কারণ নাই। এবং সেই নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে ওই বিচারে তাকে একটি সাক্ষীও ছিল না তার বিরুদ্ধে, তাকে সাজা দেওয়া হয়েছে, যাবজ্জীবন সাজা দিয়েছে এবং তাকে জেলখানায় রেখে তাকে হাইকোর্টের রিটের আদেশ থাকা সত্ত্বেও তাকে ঢাকার বাইরে স্থানান্তর করে রাজশাহীতে তাকে সেখানে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এবং এই বিচারের মধ্য দিয়ে, এবং যারা কুশীলব ছিল হাজী সেলিম সহ অন্যরা, এবং তাদের এতে এই টোটাল এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এবং তারা
তাদের ইন্ধনে পরবর্তীকালে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে এই মামলার মধ্যে আসামি করা হয়েছে। এই জন্য আমি বলছি যে এই টোটাল বিচারটা একটা প্রহসন ছাড়া আর কিছু না। কারণ আমি এই মামলার তদন্ত থেকে শুরু করে বিচারের শেষ পর্যন্ত আমি ভাই ছিলাম, আছি। আমার কাছে এভিডেন্স আছে, রেকর্ড আছে। আমি সারা জীবনের জন্য রেখে দিয়েছি। আপনারা অনলাইনে জাজমেন্টে গেলে এর সকল তথ্য আপনারা পাবেন। আমার জেরাগুলো, আমি শেখ ফজলুর তাপসকে আমি জেরা করেছি, আমি কামরুল ইসলামকে জেরা করেছি, সাহারা খাতুনকে জেরা করেছি। আমার জেরাটা আপনারা পড়ে দেখেন। আমি পরিষ্কার করে বলেছি, আমি একটুও কিন্তু আমি ভীত সন্ত্রস্ত হয়ে আমি জেরা করি নাই, এটা ওরা জানে। এবং আমি আর্মি অফিসারদেরকে, ইভেন দেন তারেক আহমেদ সিদ্দিকী, এই যে যারা কুশীলব শেখ হাসিনার, তারা সাক্ষী দিয়েছে, আমি তাদেরকে জেরা করেছি। আমি তৎকালীন শেখ হাসিনার পাওয়ারে থাকা অবস্থায় আমি বলেছি যে শেখ হাসিনা এবং তার সরকারের এই লোকগুলো তারা সম্পূর্ণ ষড়যন্ত্র করে পার্শ্ববর্তী কোনো একটা দেশে গত 15 বছর কোর্টের অবস্থা কি ছিল, যে এই বিষয়গুলো আমরা জানি। যাই হোক, আমরা সেটা আগেই বলেছি যে উই আর লুকিং ফরওয়ার্ড। সো আমরা এখন আর পেছনের এই বিষয়গুলোতে না যেয়ে আমরা দেখি 7 তারিখের জন্য অপেক্ষা করি। সবাই ভালো থাকবেন। বিডিআর এই কথিত বিদ্রোহের সাথে যেই সব পরিবারকে ভাসানো হয়েছে, আপনাদের সবার সাথে আমরা আছি, বাংলাদেশের মানুষ সবাই আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9 মিনিট চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।